আজকে আমরা আমাদের যে মোস্ট অ্যাওয়েটেড যে সেশনটা, যে আমাদের এমআরসিওজি পার্ট 1 জানুয়ারি 2025 এর জন্য যে রিকর্ডিং সেশনটা আছে, ওইটা আমরা শুরু করতে যাচ্ছি। ইটস মোস্ট ডিমান্ডিং ব্যাচ বা মোস্ট ডিমান্ডিং প্রোগ্রাম ফর আওয়ার এমআরসিওজি আউট হিয়ার। তো আপনারা সবাই অনেকে দেখছি জয়েন করে ফেলতেছেন। তো আমি একটু পরে আপনাদের যেটা শুরু করে দিব, আপনাদের ক্লাস নেওয়া শুরু করে দিব। তো আমি যখন আপনাদের রিকলসের ক্লাসগুলো নিয়ে রিকলসের ক্লাসগুলো বলছি, রিকলসের যখন অনেক বেশি প্রোগ্রামটা নিয়েছি, আমি একটা জিনিস কিন্তু অনেক ক্লিয়ার করে নিয়েছিলাম যে রিকলসের যে অংশটা আছে সেটা জেনেসিসেই একমাত্র। রিজন আপু জয়েন করে ফেলছে। রিজন আপুর মনে হয় প্রবলেম সলভ হয়ে গেছে, আমি শুনবো আছে। আসসালামু আলাইকুম আপু। জি আপু, আমার হাজবেন্ড আপু যে এখন সবগুলো স্ক্রিনশট নিয়ে আবার যাচ্ছে আপু পিন করে আপু। আচ্ছা, ঠিক আছে। গতকাল একবার কথা বলে আসছিল, তখন বলছিল হবে, বাট আজকে যখন পেমেন্ট করতে গিয়েছে বাড়ির অ্যাকাউন্টে, তখন বলছে যে বাংলাদেশ থেকে নাকি পেমেন্ট বন্ধ। বাংলাদেশ থেকে পেমেন্ট, বাংলাদেশ থেকে আপনি সরাসরি পেমেন্ট করতেছেন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা আমি জি। 10 মিনিট ব্রেকে আপনাকে ফোন দিয়ে কথা বলবো, কিন্তু আপু সবাইকে আরেকটু জাস্ট সাবজেক্ট, এখন আমি নাম্বারটা পেয়েছি, এখানে কিভাবে যুক্ত করবো? এখানে আপনি গিয়ে দেখবেন আপনার নামের পাশে চেঞ্জ নেম একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি হচ্ছে এডিট নেম যেখানে আছে, যেসব আপনারা চেঞ্জ করছেন আমাকে হেল্প করেন। আমি তো এখানে আসলে হোস্ট হিসেবে আছি, সো আমারটা চেঞ্জ করার আপনারটা চেঞ্জ আপু করার। ওনার যে পার্টিসিপেন্ট ওখানে আছে না, ওখানে গিয়ে ওনার নামের ওখানে ক্লিক করলে অপশনটা আসবে রিনেম, যেটা তারপর ওখানে লিখে দিলেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসটা। তো বিকজ আজকে সবার বুকিং মেল যেটা আছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই মেলটা, তো আমাদের সবার চলে আসছে। তো এখন থেকে কিন্তু আমরা সবাই যে এতদিন যাবত যে গাছলামি দিয়ে পড়তেছিলাম, এখন কিন্তু আর গাছলামি দিয়ে পড়া যাবে না। সবাইকে অনেক মনোযোগ দিয়ে এখন পড়াশোনা শুরু করতে হবে। তো আজকে আপনাদের আমি মেইনলি বিকজ যেটা কথা আমি অনেক কিছু প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম যে জেনেসিসের রিকলসের ইম্পর্টেন্স কি, সব মানে সব জায়গায় দেখবেন সবগুলো রিকলস করানো হয়, অনেক জায়গায় রিকলস করানো হয়, বা আপনি নিজেও বাসায় একটা রিকলস করতে পারেন। তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে জাস্ট কোশ্চেন কোশ্চেনের সাথে অ্যান্সার, আর কোনো কিছু না। আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং মানে রিকলস অ্যাকচুয়ালি কিভাবে করে করতে হয়। একেবারে হুবহু রিকলস আসে, কিন্তু এটা চাইতে বেশি কি আসে, ওই রিকলস রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওগুলো আরো বেশি করে আসে। ঠিক আছে, যেমন ধরেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রিকলস সেশন বা জুলাই 2023 সেশন দিয়ে। তো এটা হচ্ছে আমার পাশের ইয়ার আমার পাশের সেশন, তো এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রাকচার অফ হেপারিনের স্ট্রাকচারটা কি? হেপারিন হচ্ছে এক ধরনের একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে করে কাজ করে? ফার্স্টে হেপারিন আমরা কাদেরকে দিই? হেপারিন হচ্ছে আমরা যেন থ্রম্বোপ্রোফাইল এক্সিসে দিই, মানে থ্রম্বোসিস যেন না হয় এটার জন্য আমরা দিই। তাহলে আপু থ্রম্বোসিস যেন না হয় তাদেরকে আমরা দিই থ্রম্বোপ্রোফাইল এক্সিস হিসেবে আমরা দিই। তাহলে এটা থ্রম্বোসিস করতে দিবে না। কিভাবে থ্রম্বোসিস করতে দিবে না? এটা অ্যান্টিথ্রম্বিন 3 থ্রম্বিন কে তৈরি করতে দিবে না। তাহলে কাকে তৈরি করবে? অ্যান্টিথ্রম্বিনকে তৈরি করবে। তাহলে অ্যাক্টিভেশন করবে অ্যান্টিথ্রম্বিন 3 এবং কোয়াগুলেশন একটা ফ্যাক্টর যেটা আছে সেটাকে ইনহিবিট করবে অফ ফ্যাক্টর 10, যেটা প্রাইমারি মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন। সো আমি জাস্ট খালি হেপারিন নিয়ে কোশ্চেন আসছে করে ফেললাম যে স্ট্রাকচার অফ হেপারিন কি, সেটা পলিস্যাকারাইড, একটু করলে হবে না। এটা পাশাপাশি আর কি কি কোশ্চেন বিভিন্ন রিকলসে আসছে সেগুলো আমরা দেখতে হবে। এবং এইটা একবার একটা রিকলসে আসছে, মানে প্রায় রিকলসে আসে একটা কোশ্চেন যে এটা থ্রম্বো প্রোফাইল হিসেবে কাজ করে, থ্রম্বিন তৈরি হতে দেয় না। সো এটা অ্যান্টি থ্রম্বিনকে অ্যাক্টিভেট করে এবং থ্রম্বিন যে তৈরি করে মানে ফ্যাক্টর 10 এর সেটাকে ইনঅ্যাক্টিভেশন করে। ধরেন যে কারো হচ্ছে থ্রম্বিন তৈরি হচ্ছে না, হ্যাঁ মানে অনেক বেশি আপনি ডোজ দিয়ে দিচ্ছেন বা গ্রামীণ ম্যানেজমেন্টের কারণে আপনি হেপারিন দিয়ে দিচ্ছেন, থ্রম্বিন থ্রম্বোসিস হওয়াটাও কিন্তু বডির একটা নর্মাল মেকানিজম। আপনি হয়তো ডোজের থেকে আমি আজকে ক্লাসে পড়াবো ক্লাসের দিকে যে হেপারিনের ডোজ কি কি, এই অ্যাকর্ডিং টু ওয়েট আপনি হয়তো ওয়েটের চাইতে বেশি দিয়ে দিয়েছেন বা দরকার নেই আপনি দিয়ে দিয়েছেন। তো তখন কি হচ্ছে, পেশেন্টের থ্রম্বোসিস বা পেশেন্টের হয়তো হেপারিন চলতেছিল, এর মধ্যে পেশেন্ট হচ্ছে লেবারে চলে গেছে, পেশেন্টের থ্রম্বোসিস হচ্ছে না, ফলে কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে। সো আপনাকে হেপারিনটা কি করতে হবে? রিভার্স করতে হবে। হেপারিনটাকে রিভার্স করার জন্য আপনি কি ইউজ করবেন? প্রোটামিক সালফেট। ইটস অলসো আ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা দেন হচ্ছে ক্লাসটা রেকর্ডেড থাকবে। দেন আসেন হচ্ছে উইচ ক্লাস অফ ড্রাগ ডাজ মেথোট্রেক্সেট বিলং টু। হ্যাঁ, মেথোট্রেক্সেট আমরা জানি যে কিসে কিসে আমরা ইউজ করি। আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করি, একটোপিক প্রেগন্যান্সি মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে ইউজ করি। সো ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর আস। এটা আমাদের জানা লাগবে যে কি ধরনের ড্রাগ। এটা হচ্ছে অ্যান্টি মেটাবলিক ড্রাগ। একটু জানি হবে জাস্ট খালি অ্যান্টি মেটাবলিক ড্রাগ। মেটাবলিজম তো অনেক ভাবেই হয়, গ্লুকোজেনেসিস একটা মেটাবলিজম, গ্লাইকোলাইসিস একটা মেটাবলিজম, নাইট্রোজেনেসিস একটা মেটাবলিজম। এগুলো কি বন্ধ করে না, এটা কি করে? এটা হচ্ছে আপনার ডাইহাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট যেটা আছে ওইটা কনভার্সন করাটা বন্ধ করে। এটার জন্য দেখা যায় যে টেট্রাহাইড্রোফলেট তৈরি হতে পারে না। এই মেটাবলিজমটা এই মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে। এটার জন্য এটাকে বলা হয়ে থাকে অ্যান্টি মেটাবলিক। এজন্য দেখা যায় যাদেরকে আমরা অনেক দিন পরে মেথোট্রেক্সেট দিই অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে, তাদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই। এখন কি হতে পারে? এখানে যেহেতু মেথোট্রেক্সেট আমি দিচ্ছি, আচ্ছা মেথোট্রেক্সেট দিলে আরেকটা কোশ্চেন আসে, যদি মেথোট্রেক্সেট দিতে চান আপনি, ধরে আপনি একটু প্রেগন্যান্সির একটা পেশেন্ট আছে, আপনি দেখবেন যে সে মেডিকেল ম্যানেজমেন্ট সবগুলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তার সেক্স সাইজ, তার ভিটাইসিটি লেভেল, তার হিমোডাইনামিক স্ট্যাবিলিটি সবকিছু তার মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে। এখন আপু আপু আসসালামু আলাইকুম। জি আপু আপু শোনা, ওই যে আমাদের ফার্মা ক্লাসে আপু আর কি মিথিলা আপু গেছে, হ্যাঁ মিথিলা আপু বলছিল যে মেথোট্রেক্সেট রিভার্স করার জন্য আমরা হচ্ছে ফলিনিক অ্যাসিড দিই। হ্যাঁ, তো এখানের মধ্যে ফলিক অ্যাসিড আর ফলিনিক অ্যাসিডের মধ্যে মানে কোনটা হবে বা ডিফারেন্সিয়েশনটা কি? আচ্ছা, ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফলিনিক অ্যাসিড। ঠিক আছে, ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফলিনিক অ্যাসিড। আচ্ছা, এখন হচ্ছে এটা বলতেছে যে মেথোট্রেক্সেটের অ্যাক্টিভিটি রিভার্স করার জন্য ঠিক মেথোট্রেক্সেট দিলে আমাদের ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়, এটা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি করে। সো এটার জন্য আমাদের ফলিনিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড দেওয়া লাগে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি যে আমাদের ধরেন যে একটু প্রেগন্যান্সি মেথোট্রেক্সেট দিতে যাচ্ছে, সো কি করবেন? দিয়ে দিবেন, বাধা আসলো মেথোট্রেক্সেট দিয়ে দিলাম। নো, এটা দেওয়ার আগে কতগুলো টেস্ট করতে হবে। কেন টেস্ট করতে হবে? কারণ আপনি যখন একটা পেশেন্টকে মেথোট্রেক্সেট দিবেন তখন তার ব্লাড ডিসক্যারিসিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে। সো এবং কিডনিতে, মানে এটা শুধু কিডনিতে এক্সপ্লিট করবে, কিডনিতে কিছু প্রবলেম করতে পারে। সো এই টেস্টগুলো মানে দেওয়ার আগে আমাদের কতগুলো টেস্ট করে নিতে হয়। কি কি? সিবিসি, লিভারের জন্য এসজিপিটি এবং সিরাম ক্রিয়েটিনিন, এই তিনটা পরীক্ষা আমাদের মেথোট্রেক্সেট দেওয়ার আগে করে নিতে হয়। এবং আরেকটা জিনিস, এটা অবশ্যই আমাদেরকে ফার্মাতে বলে দেওয়ার কথা যে আমরা কিন্তু সিবিসি, সবাই এজিপিটি, পিটি, তাই তো? না না, সিবিসি, এসজিপিটি, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন তাই তো বলি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা হচ্ছে আরেকটা জিনিস যে অ্যাসোসিয়েটেড একটা কোশ্চেন আমি বলি যে আমি বললাম কি মেথোট্রেক্সেট দিলে ফলিক অ্যাসিড দিতে হবে। আচ্ছা, কত গ্রাম দিতে হবে আপু? আচ্ছা, নরমালি আমরা জানি যে ফলিক অ্যাসিড বাংলাদেশে একটা ট্যাবলেটে পাওয়া যায়, ফলিসন বলেন বা ফল বলেন সবগুলো 5 মিলিগ্রাম। সবার জন্য কি 5 মিলিগ্রাম? নো, অ্যান্টিনেটালি আমাদের ফলিক অ্যাসিড আমরা কখন থেকে কখন শুরু করব? 1 মাস আগে থেকে শুরু করব।
এক মাস আগে, এটা অ্যাকচুয়ালি নাইস গাইডলাইন ভিত্তিতে গাইডলাইন আলাদা আলাদা বলে আপনারা মনে রাখেন 3 মাস আগে থেকে শুরু করবো, ইটস বেস্ট 3 মাস আগে থেকে শুরু করবো এবং 3 মাস পরে পর্যন্ত আমরা কন্টিনিউ করবো। এটা আমরা সবাই জানি, সবাই যেটা জানি না সেটা হচ্ছে আমরা কত ডোজে দিব, 400 মাইক্রোগ্রাম। ওকে, আপনারা দেখবেন যে এই কোশ্চেনটা হরহামেশা হিসেবে করে, কারণ এটা দিয়ে দেয় 5 মিলিগ্রাম, 0.04 মিলিগ্রাম। সবাই ভাবে যে আমরা 5 মিলিগ্রাম দিই, কিন্তু আপনার অ্যান্টিনেটালি রিকোয়ার্ড ডোজ হচ্ছে আমার 400 মাইক্রোগ্রাম। 5 মিলিগ্রাম কার জন্য দরকার? তাদের জন্য দরকার যার প্রিভিয়াসলি একটা নিউরাল টিউব ডিফেক্ট আছে, যে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ খায়, সোডিয়াম ভ্যালপ্রোল, যার ডায়াবেটিস মেলিটাস আছে। ডায়াবেটিস মেলিটাসে কি হয়? নিউরাল টিউব সরি নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার সম্ভাবনা একটা থাকে। সো তাকে দিবেন। সিকেল সেল অ্যানিমিয়া আছে, সো তাদেরকে আমার 5 মিলিগ্রাম দিতে হবে। এবং আরেকটা কি, এই যে যারা মেথোট্রেক্সেট নেয় তাদের জন্য। আচ্ছা, এই যে মেকানিজম অফ মেথোট্রেক্সেট ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ যেটা আছে এটাকে ইনহিবিট করে। আচ্ছা, নরমালি ডাইহাইড্রোফোলেট কি করে? রিডাক্টেজ কি করে? ডাইহাইড্রোফোলেটকে টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট করে। তো এইটা যদি ইনহিবিটর হয় তাহলে কি আর টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হতে পারলো না, এটার জন্য আমার ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়। তো ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ ইনহিবিটর আমাদের কি কি अवेलेबल আছে? আমাদের হচ্ছে ট্রাইমেথোপ্রিম এবং মেথোট্রেক্সেট, এই দুইটা ড্রাগ আমরা মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে ডাইহাইড্রোফোলেট ইনহিবিটর হিসেবে। আচ্ছা, এবং যেহেতু ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়, আমরা জানি ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়াটা হয়? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া? নো, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া ইজ অলসো ডিউ টু ভিটামিন B12 ডিফিসিয়েন্সি। LH FSH আমাদের অস্ট্রেশিয়ানদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা হরমোন, রাইট? আচ্ছা, হাফ লাইফ অফ LH কত? 20 মিনিট। তিনটা হরমোন আছে একই রকম, এটা হচ্ছে FSH, LH এন্ড বিটা এসিজি। আলফা সাবইউনিট অফ এসিজি, এটা হচ্ছে স্ট্রাকচারালি সিমিলার টু TSH, মানে এই চারটা হরমোন দেখতে একই রকম, স্ট্রাকচারালি সিমিলার। আচ্ছা, এর সাবস্টেন্স নিয়ে কোশ্চেন আসে। এর সাবস্টেন্স কতক্ষণ হয় আগে ওভুলেশনে? 24 থেকে আগে স্লাইডটা একটু 24 থেকে 36 ঘন্টা বিফোর দ্য ওভুলেশনের আগে হয়। এন্ড হলো লুটিনাইজিং হরমোন। এটা এলএস সার্চটা হয় লাভ কি হয়, মানে আমরা তো পড়ছি যে নরমালি কি হয়, এলএস সার্চের সময় হলো আমরা জানি যে ইস্ট্রোজেন লেভেলটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, আর 200 কাছাকাছি চলে যায়, তখন দেখা যায় এলএইচ অনেক বেশি বেড়ে যায়, তখন এটাকে বলা হয় কি এলএইচ সার্চ। এন্ড এই ঘটনাটার পরে আমাদের, এই ঘটনাটা সাধারণত ঘটে আমাদের 14th ডে দিন, যেদিন আমাদের এই ঘটনাটার পরে হচ্ছে ওভুলেশন হয়। তো আপু এলএইচ সার্চ হওয়াটা দরকার কি? হ্যাঁ, এলএইচ সার্চটা হওয়ার দরকারটা হলো, এলএইচ সার্চ যদি হয় তাহলে আপনার সাইক্লিক এমপি বাড়ে, যেটা দিয়ে আপনার প্রোজেস্টেরন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন F2 এর প্রোডাকশন বাড়ায়। এর মধ্যে আমাদের দরকার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F। এটা কি করে? এটা ঠিক এক্সটারনাল স্মুথ মাসলকে কন্ট্রাকশন করে, এজন্য আমাদের এখানে দেখা যাচ্ছে নাকি রাপচার অফ ম্যাচুরোসাইট, মানে ওসাইটটা রাপচার হয়ে বাইরে বের হয়ে আসে। সো খালি এলএইচ কি এমনি করে পড়লে কিন্তু হবে না, এই যে এটা এগুলো সবকিছু আমরা লাগবে। এলএইচ সার্চটা কিসের জন্য হয়? আচ্ছা, এলএইচ FSH আমি বললাম ইস্ট্রোজেন বাড়ে, এলএইচ বাড়ে এবং আপনার ফলিকল আসতেছে, FSH বাড়বে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলো ওভুলেশনের আগে বেড়ে যায়। মানে 14 নাম্বার দিনে দিই, এটা একটা কোশ্চেন যে কত নাম্বার দিনে দিই এগুলো হাইয়েস্ট থাকে, 14 নাম্বার দিনে দিই। কিন্তু প্রোজেস্টেরন কিন্তু এই সময় বেশি থাকে না। প্রোজেস্টেরন কখন বেশি থাকবে? ওভুলেশন হয়ে গেলে। প্রোজেস্টেরন ইজ আ হরমোন টু ডায়াগনোসিস অফ ওভুলেশন। একটা মহিলার ওভুলেশন হয়েছে নাকি ওটা দেখার জন্য আমরা একটা টেস্ট করতে দিই, সেটা হচ্ছে সিরাম প্রোজেস্টেরন। কত নাম্বার দিনে করতে দিই? ডে 21। কেন? এই সময়টাতে প্রোজেস্টেরন লেভেলটা পিকে থাকে। ওকে, দেন আসুন হাফ লাইফ অফ দ্য FSH কত? এলএইচ করে দিলাম, FSH হচ্ছে 3 to 4 আওয়ার্স। FSH এ অ্যানিমেটাইজেশনে একটা খুব বড় হেল্প করে। আমাদের জানি দুই ধরনের সেল আছে ওভারিতে, একটা হচ্ছে থিকা সেল আর একটা হচ্ছে গ্র্যানুলোসার সেল। থিকা সেল যেটা আছে সেটা একটা অ্যান্ড্রোজেন প্রোডিউস করে, যে অ্যান্ড্রোজেনটার নাম কি? অ্যান্ড্রোস্টেনিডিয়াম। তাহলে যদি কোশ্চেন আসে যে থিকা সেলে কোন অ্যান্ড্রোজেন প্রোডিউস হয় এসবিতে? টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিয়াম, অ্যান্ড্রোস্টেরন, কোনটা? আপনি অ্যানসার দিতে পারেন অ্যান্ড্রোস্টেনিডিয়াম। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো ও এটা তৈরি করলেও ও হলো অ্যান্ড্রোজেনকে ইস্ট্রাডিওলে কনভার্ট করতে পারে না। ঠিক আছে, এটার জন্য কি করে? ও অ্যান্ড্রোজেনকে তখন গ্র্যানুলোসার সেলের কাছে পাঠায় দেয়। গ্র্যানুলোসার সেলের কাছে আবার একটা জাদু আছে। কি জাদু আছে? অ্যারোম্যাটেজ এনজাইম আছে। অ্যারোম্যাটেজ এনজাইম কি করে? এই যে অ্যান্ড্রোজেনটা আছে সেটাকে ইস্ট্রাডিওলে কনভার্ট করে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খুব 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 বেশি ইম্পর্টেন্ট, যে অ্যান্ড্রোস্টেনিডিয়াম বা মানে ফিমেলদের মেইন অ্যান্ড্রোজেন যেটা আছে সেটা প্রোডিউস হচ্ছে কোথায়? থিকা সেলে, কিন্তু সেটা ইস্ট্রোজেনে কনভার্ট হচ্ছে কোথায়? গ্র্যানুলোসার সেলে। ঠিক আছে, কারণ থিকা সেলে যদিও আমার অ্যান্ড্রোস্টেনিডিয়াম তৈরি হচ্ছে, সেটাকে ইস্ট্রোজেনে কনভার্ট করার জন্য যে অ্যারোম্যাটেজ এনজাইম দরকার আমাদের সেটা নাই, সেটা আমার আছে হচ্ছে গ্র্যানুলোসার সেলে। সো এটা কনভার্ট হয় গ্র্যানুলোসার সেলে। এটা যারা এসিডিএস পার্ট 1 পরীক্ষাও দিবেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি পার্ট 1 এর জন্য তো অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা অনেক বেশি কনফিউজিং একটা টপিক। এরপরে আসলে আমি ইমিউনোলজি করি, যে বাই হুইচ কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম অপসোনাইজেশন ইজ অ্যাচিভড। এটা হলো অপসোনাইজেশন কোনটা করে? C3 এর B। C3 এর B হচ্ছে অপসোনিন হিসেবে কাজ করে। এটা হলো C3 এর A, 3টা এসে C3 এর A এবং C3 এর B তে কনভার্ট হয়। আচ্ছা, আবার দেখবেন যে এখানে বলা অপসোনিন হিসেবে কোনটা কাজ করে, আবার আসে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হিসেবে কোনটা কাজ করে। এটা হলো C5 এর B থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হিসেবে কাজ করে। এখন আসে যে অবটুরেটর আর্টারি arises from আচ্ছা, অবটুরেটর আর্টারি মানে কোশ্চেনটা আছে এরকম যে আপনি টিওটি অপারেশন করতেছেন, টিওটি ফুল ফর্ম হচ্ছে ট্রান্সঅবটুরেটর টেক অপারেশন। এটা মূলত কিসের জন্য ইউজ করা থাকে? এটা হচ্ছে একটা স্পেশালাইজড গাইনোকোলজিক্যাল অপারেশন, যেটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য করা হয়ে থাকে। এই অপারেশনটা করার সময় আপনার অবটুরেটর আর্টারি নামই আছে, তাই না? অবটুরেটর, আচ্ছা, অবটুরেটর আর্টারি আপনার ড্যামেজ হতে পারে। অবটুরেটর আর্টারিটা কোথা থেকে অ্যারাইজ করে সেটা হচ্ছে আপনারা এই ছবিটা দেখেন। এই ছবিটা একটা স্ক্রিনশট তুলে রাখুন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, যে কমন আইলিয়া কার্ডের দুই ভাগে ভাগ হয়েছে, এক্সটার্নাল আইলিয়া, ইন্টারনাল আইলিয়া। এক্সটার্নাল আইলিয়াকে ব্রাঞ্চ হচ্ছে এইটা, ইন্টারনাল আইলিয়াকে ব্রাঞ্চ অ্যান্টেরিয়র ডিভিশন এগুলা, পোস্টেরিয়র ডিভিশন এগুলা। এবং অ্যান্টেরিয়র ডিভিশনের মধ্যে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা আর্টারি ইনফেরিয়র পুডেন্টাল আর্টারি, যেটা হচ্ছে যেটা থেকে এই ব্রাঞ্চগুলো বের হয়। এটা হচ্ছে একটা কোশ্চেনের খনি, আপনার একটা কোশ্চেনের খনি। এখান থেকে এরকম করে কোশ্চেন আসতে পারে, which is the branch of internal anterior division of internal iliac artery, which is the branch of posterior division of internal iliac artery। দেন আসতে পারে যে কোনটা inferior rectal artery হচ্ছে কার ব্রাঞ্চ, নিচের কোনটা পুডেন্টাল আর্টারি ব্রাঞ্চ। এই পুরো সাইড হচ্ছে কোশ্চেনের খনি। আপনারা যখন আস্তে আস্তে ক্লাসটা আরো বেশি অ্যাডভান্স থাকবে, আরো বেশি চলতে থাকবে, আপনারা দেখবেন যে আমরা সবসময় বলেছি যে আমাদের রিকোর্স ক্লাসগুলো যখন হবে আমরা ট্রাই করব, আমরা এতদিন ধরে এতগুলো ক্লাস করছি, এতগুলো পড়া করছে, সবগুলো পড়া একসাথে, আমাদের যতগুলো মেন্টরস এর নোটস আছে আমরা সবগুলো একসাথে দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে। সো এটাই একটা কোয়েশ্চেন। ওকে, দেন আমাদের কোশ্চেন কি ছিল যে আমরা অপারেটর আর্টারি কিসের ব্রাঞ্চ? অপারেটর আর্টারি আমরা খুঁজে বাই করি। অপারেটর আর্টারি কই আছে? অপারেটর আর্টারি ইজ দ্য এজ অপারেটর আর্টারি ইজ দ্য anterior division of internal iliac artery। ওকে, সো এই বক্স মনে রাখলে মনে হয় না কারণ কিছু ভুল হবে। দেন আসলে প্যালিগুলা অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ উইথ ভিটামিন। এটা হচ্ছে নিয়াসিন এর কারণে হয়। এখানে আমরা জানি টায়ার থাকে, ডায়রিয়া, ডিমেনশন এন্ড ডার্মাটাইটিস। নিয়াসিন হচ্ছে ভিটামিন B3। ওকে,
দেন আসেন ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলো, ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো, এগুলো একটু আপনারা মনে রাখবেন, যদি অনেক ইজি, কিন্তু এগুলো পরীক্ষায় আসে এবং আমরা একটু ভুল করি। কারণ যদি ভিটামিন বি কমপ্লেক্সের নাম মনে না থাকে, কারণ প্যালেটটা দিয়ে অনেক সময় নিয়াসিন দিয়ে ভিটামিন ডি থ্রিও দিয়ে দেয়, সো আমরা জানা লাগবে ভিটামিন বি থ্রি বলতে কোনটাকে আমরা বুঝি, নিয়াসিনকে বুঝি নাকি পাইরিডক্সিনকে বুঝি। ওকে, সো যদি মনে না থাকে এইটা একটা মিনোমিক্স, এই মিনোমিক্সটা দিয়ে মনে রাখবেন। এখন আসেন লেফট, হ্যাঁ সরি শোনা যাচ্ছে না, আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আপনারা কি বই কিনছেন না? বই তো কিনছেন না? আচ্ছা, আমি এক্সট্রা যেগুলো দেখাচ্ছি ওগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন, কারণ বিকজ দ্বারা আসলে আমাদের পিডিএফ দ্বারা আসলে নিয়ম নাই। আমি যেগুলো এক্সট্রা ছবি দেখাচ্ছি বা এক্সট্রা মানে এক্সটেনশন দেখাচ্ছি ওগুলো একটু কষ্ট করে তুলেন। আচ্ছা, এখন আসেন এটা রিকনসিল ক্লাস, জুলাই 2023 ক্লাস। ওকে, দেন লেফট ইউটেরাইন ভেইন যেটা আছে সেটা কই দিয়ে ড্রেন করে, এটা হচ্ছে লেফট ইন্টারনাল আইলিয়াক ভেইন যেটা আছে সেটার মধ্যে ড্রেন করে। এখন আমি এখানে আপনাদেরকে একটা কোশ্চেনের অ্যানসার বলবো, সেটা হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড, এটা যদি অনেক সোজা যে লেফট ইন্টারনাল আইলিয়াক ভেইন, এক্সটার্নাল আইলিয়াক ভেইন, ইনফেরিয়র ভেনিক মধ্যে কি কি ট্রিবিউটারিজ আছে এবং সেগুলো কই ড্রেন করে, এটা এখানে একটা জিনিস ভুল হয়, সেটা হচ্ছে রেনাল ভেইন যেটা আছে সেটা আপনারা ভালো মতো দেখে নেবেন, কারণ এটার মধ্যে রাইট লেফটের একটা ব্যাপার আছে। আচ্ছা, দেন আসেন হচ্ছে ইনফেরিয়র রেক্টাল ভেইন কোন দিয়ে ড্রেন করে, ইন্টারনাল পুডেন্টাল ভেইন। ইন্টারনাল পুডেন্টাল ভেইনের কতগুলো ডেরিভেটিভস আছে এগুলো এখন প্রস্তুত বিদ্যা, এগুলো আমি তো আপনি বুঝা বলতে পারবো না, সো ইন্টারনাল পুডেন্টাল ভেইনের এই ডেরিভেটিভসগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, dorsal nerve of clitoris is a terminal branch of pudendal nerve. আচ্ছা, dorsal nerve of the penis or clitoris মনে রাখবেন, vein হোক, artery হোক, nerve হোক, it's a branch of pudendal, ঠিক আছে? পুডেন্ডাল নার্ভের এটা আপনাদের হচ্ছে আমাদের ক্লাসে শিখে আছে এবং যারা বাইরে স্টুডেন্ট আছে তাদের জন্য আমি বলছি, এটা আপনারা অক্সফোর্ড ডিভিশন নোট থেকে পাবেন, ইটস আ মাস্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেন। হ্যাঁ, এটা কি? এটা হলো পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু, বেশি ইম্পর্টেন্ট, স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, এটা পেলভিসকে লিভস করে কই দিয়ে, গ্রেটার সাইডিক, লেজার সাইডিক, মাঝে মধ্যে কোশ্চেন আছে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে, মাঝে মধ্যে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে ছবি দিয়ে বলে দেয় যেখান দিয়ে কোন মাসল পাস করে। হ্যাঁ, আচ্ছা, আবার পেলভিসে এন্টার করে লেজার সাইডিক ফোরামেন, বড় দিয়ে চোখে, ছোট বড় দিয়ে বার হয়, ছোট দিয়ে ঢুকে, ঠিক আছে? মানে একটা কথা আছে না, সুচ হয়ে ঢুকবো, এরকম কথা। তো সুচ ছোট তাই না, তাহলে হচ্ছে লেজার সাইডিক ফোরামেন দিয়ে এন্টার করে, আর লিভ করে হচ্ছে বড় দিয়ে, গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে। ওকে, ব্রাঞ্চেস কি আছে অবশ্যই পড়ে নিবেন। আচ্ছা, ব্রাঞ্চ পড়ে নিলে আপনি বুঝে যাবেন যে এটা কাকে কাকে ইনারভেট করে। আচ্ছা, এইচপিভি ভ্যাকসিন টাইপ, এইচপিভি ভ্যাকসিন টাইপ সাব ইউনিট ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিন কোনগুলো অ্যাভয়েড করব প্রেগন্যান্সিতে, সেগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন যেগুলো আছে সেটা আমরা অ্যাভয়েড করব প্রেগন্যান্সিতে। আমরা এটাকে একটা মিনোমিক্স দিয়ে মনে রাখি, যারা আমার কি বলবো ক্লাস করছেন তাদের তো এটা জানা, মানে তাদের অলরেডি নোটস আছে যে কোনটা কোনটা আমরা প্রেগন্যান্সিতে দিব না, এগুলা বাদে আমরা সবগুলাই প্রেগন্যান্সিতে দিতে পারি। আর এক্সট্রা করে এই যে এই কয়টা মনে রাখবেন, এই পাঁচটা নাম মনে রাখবেন, কারণ এগুলা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। আচ্ছা, আচ্ছা, এখন আসেন হচ্ছে আচ্ছা অ্যাক্সেস নিতে পারি না আগেটা একটু আচ্ছা লাইভ কেন ভ্যাকসিন। বক্সটা আচ্ছা, বক্স আমি আমার ইউনিভার্সিটি ক্লাসে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন আমার স্লাইড আমাদের দিকে ছোট মতো আছে, লাইফের একটা ছবি আর হচ্ছে লাইভ, মানে এখানে লাইভ আপনাদের মিনিমাম বলে দিলাম, এক্সট্রা করে আমি সাব ইউনিট কি মনে রাখা দরকার নেই, লাইভ সাব ইউনিট বাদে পৃথিবীতে যা যা আছে সবকিছু হচ্ছে কিল। কিল ভ্যাকসিন আমরা প্রেগন্যান্সিতে দিব, হ্যাঁ কিল ভ্যাকসিন কিন্তু আমরা প্রেগন্যান্সিতে দিব। আচ্ছা, দেন আসেন হচ্ছে যেমন ধরেন হেপাটাইটিস এ ভ্যাকসিন যেটা আছে সেটা কিন্তু একটা কিল ভ্যাকসিন, এটা একটা প্রেগন্যান্সি সেফ ভ্যাকসিন, এটা আমরা প্রেগন্যান্সিতে দিব। কিন্তু এমএমআর ভ্যাকসিন আমরা বলি রুবেলা ভ্যাকসিন দিলে মোটামুটি 1 বছরের মতো প্রেগন্যান্সি অ্যাভয়েড করতে, কেন? ইটস আ লাইভ ভ্যাকসিন। আচ্ছা, দেখবেন পরীক্ষা হলে কি আমার কথাগুলো কানের মধ্যে বাজতেছে, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসবে। T4 T3 রেশিও ইন দ্য ব্লাড কি কি আছে, এটা হচ্ছে 14:1 এরকম করে আছে। নরমালি আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট ইন প্রেগন্যান্সি কেমন করে চেঞ্জ হয়, ফার্স্টে যেটা হলো যে টোটাল T3 এবং T4 ইনক্রিজেস ইন প্রেগন্যান্সি। এখন FT3 এবং T4 যেটা আছে সেটা ফার্স্ট ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টার দিকে ড্রপ করতে পারে এবং TSH লেভেলটা টিপিক্যালি লোয়ার থাকে ইন প্রেগন্যান্সিতে। কত আমরা জানি যে নন প্রেগন্যান্ট মহিলাদের চাইতে TSH লেভেল নরমালি কম থাকে। আচ্ছা, এটা আমাদের ডায়াগনোসিস করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ক্লিনিক্যালি আপনি যখন পেশেন্ট দেখবেন তার জন্য কি ইম্পর্টেন্ট, কারণ নরমালি TSH লেভেল কত একজন নরমাল অ্যাডাল্ট মানুষের, নন প্রেগন্যান্ট মহিলা আপনার হচ্ছে 0.5 থেকে 5, কিন্তু এটাই যদি আপনার প্রেগন্যান্সিতে হয়ে যায় তাহলে কি হবে, এই মানটা অনেকখানি লোয়ার হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাকর্ডিং টু ট্রাইমেস্টার। যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হয় তাহলে আমরা এটাকে ধরে নিই 0.1 থেকে 1, সেকেন্ড ট্রাইমেস্টার যদি হয় তাহলে আমরা এটা ধরে নিই 0.2 থেকে 3, মানে যদি থার্ড ট্রাইমেস্টার হয় তাহলে এটার মানটাকে আমরা ধরে নিই 0.3 থেকে 3। আপু আমরা একটু মানে মানটা লিখে নিতাম, আপনারা একবার রিপিট করতেন। আচ্ছা, ফার্স্ট নরমাল নন প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে নরমাল লেভেল হচ্ছে 0.5 থেকে 5। যদি প্রেগন্যান্ট হয় তাহলে আমরা দেখতে হবে অ্যাকর্ডিং টু ট্রাইমেস্টার। অ্যাকর্ডিং টু ট্রাইমেস্টার যদি হয় তাহলে হচ্ছে 0.1 থেকে 1, সেকেন্ড ট্রাইমেস্টারে হলে এটা হবে 0.2 থেকে 2, এন্ড যদি থার্ড ট্রাইমেস্টার হয় তাহলে হবে 0.2 থেকে 2 না সরি 0.2 থেকে 3 সেকেন্ড ট্রাইমেস্টারে, আর যদি থার্ড ট্রাইমেস্টার হয় তাহলে হবে 0.3 থেকে 3। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা কথা আছে ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস। একটু আগে আমি একটা স্লাইড পড়িয়ে দিয়ে আসছি, যে স্লাইডটার মধ্যে আমি একটু উপরের দিকে স্লাইডে যাই, আমি জিনিসটা তখন স্কিপ করে গেছি কারণ ওকে, এটা এফএসএইচ এবং টিএসএইচ তিনটা হচ্ছে একরকম দেখতে। আচ্ছা, এসিজি। একটা মহিলা আপনার কাছে আসছে, এমন একটা সিনারিও, একটা মহিলা আপনার কাছে নিয়ে আসছে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম বা নশিয়া ভমিটিং এর প্রেগন্যান্সি নিয়ে আসছে আপনার কাছে। তো আপনি দেখলেন যে তাকে আপনি তার কোনো রুটিন ভিজিট করাবেন। আচ্ছা, তার আমি উইকস বললাম, কত উইকস আমি বললাম যে তার হচ্ছে 10 উইকস, তার মানে কি সে ফার্স্ট ট্রাইমেস্টারে আছে। আচ্ছা, তো আপনার তার কোনো রুটিন ভিজিট করা নাই এখন পর্যন্ত, সে প্রথমবার আপনার কাছে আসছে, আপনি তাকে সব রুটিন ভিজিট করতে দেন, তার মধ্যে একটা হচ্ছে সিরাম টিএসএইচ। সিরাম টিএসএইচ করতে দিয়ে আপনি দেখলেন যে তার লেভেলটা আসছে 2, ঠিক আছে, তার লেভেলটা আসছে 2। এখন আপনি তো বলছেন যে দেখলেন যে মনিটা তো বলছিল যে ফার্স্ট ট্রাইমেস্টারের লেভেল হচ্ছে 0.1 থেকে 1। আচ্ছা, তার মানে তো টিএসএইচ লেভেল বেশি, আমরা জানি টিএসএইচ লেভেল বেশি মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, না দেই ওরে থাইরয়েড করে করা যাবে না, করা যাবে না, আমাদের আগে T3 T4 দেখে নিতে হবে। আচ্ছা, T3 T4 আমি দেখে নিলাম। আশ্চর্য ব্যাপার হলো FT3 FT4 নরমাল, ঠিক আছে, FT3 FT4 নরমাল, তখন আপনি কি করবেন? এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে ট্রানজিয়েন্ট
থাইরয়েডটক্সিকোসিস। এই যে এখানে আমরা কি বলছি, এইচসিজি টিএসএইচ এই দুইটা কি স্ট্রাকচারালি সিমিলার না? আমাদের প্রেগন্যান্সির একটা হরমোন বাড়ে যেটা দিয়ে আমি প্রেগন্যান্সি ডায়াগনোস করতে পারি, সেটা কি বিটা এসিজি। মানে এসিজি বাড়ে, তার বিটা অংশটা দিয়ে আমি হচ্ছে মানে প্রেগন্যান্সিটাকে ডায়াগনোসিস করতে পারি বিটা এসিজি দিয়ে। এখন যেহেতু এসিজি লেভেলটা বাড়তেছে এবং এবং দেখা যায় যে এসিজি লেভেল বাড়তেছে, তাই দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে টিএসএইচ লেভেলটাও সঙ্গে সঙ্গে বাড়ে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি বাড়ে না, সামান্য একটু বাড়ে। আমরা বলছি যে লেভেল মাত্র 2 আসছে এবং দেখা যায় যে T3 T4 এক্ষেত্রে নরমাল থাকে। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে ট্রানজিয়েন্ট থাইরয়েডটক্সিকোসিস। এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার নেই, আপনি পেশেন্টকে আবার রিপিটেড টিএসএইচ করতে বলবেন। সাধারণত দেখা যায় যে আপনার মানে নশিয়া ভমিটিং যেটা আছে ওটা ঠিক হয়ে গেলে বা প্রেগন্যান্সি অ্যাডভান্স হলে ওই জায়গাটা ঠিক হয়ে যায়, এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট অ্যাড করার দরকার হয় না। আচ্ছা, দেন আসেন আর্টারি হুইচ ইজ প্রোফাইলিকলি লাইগেটেড টু পিপিএইচ ইন কেস অফ মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা। মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টাকে আমরা পিপিএইচ, আগে আমরা জানা লাগবে মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা জিনিসটা কি। নরমালি প্লাসেন্টা কি হবে, আপনি ডেলিভারি করলে থার্ড স্টেজ অফ ডেলিভারি গেলে আপনি মানে মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টাকে চিনি আপনাকে বলি। আমি এরকম একটা পেশেন্ট ডিল করছিলাম। আচ্ছা, তো পেশেন্ট ছিল সামিন গ্রাভিডা, মেবি সামিন গ্রাভিডা বা সিক্স গ্রাভিডা। তো সবগুলো নর্মাল ডেলিভারি, কোনো সেকশন নাই। তো উনি যেটা করতেছিলেন যে উনি নর্মাল ডেলিভারি ট্রায়াল দিয়েছিলেন এবং বেবি আউট হয়ে গেছে যথারীতি। বেবি বার হয়ে যাওয়ার পরে আমি প্লাসেন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমরা জানি যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লিভার, আমাদের লিভার মানে থার্ড স্টেজের ডিউরেশন থাকে 5 মিনিটস ডিউরেট করে নিয়ে করছে। তো আমি 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, মেসেজ দিচ্ছি, কন্ট্রোল করার দিচ্ছি, সবকিছু করতেছি, কিন্তু প্লাসেন্টা ডেলিভার হচ্ছে না। দেন আমি অক্সিটোসিন ড্রাগ অ্যাড করলাম, অক্সিটোসিন দিলাম, দেন হচ্ছে মিসোপ্রোস্টল যেটা আছে মিসোপ্রোস্টল দিলাম। আচ্ছা, পেশেন্টের ব্রঙ্কিয়াল ছিল, মেথাজিন জানি, তো এগুলো হচ্ছে আমি দিলাম। দেওয়ার পরে দেখছি না, তাও পেশেন্টের বেবি আউট হচ্ছে না, প্রায় প্লাসেন্টা আউট হচ্ছে না, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি ম্যানুয়ালি প্লাসেন্টা করার কারণে হাত ঢুকালাম। আমি দেখলাম যে প্লাসেন্টাটা নরমালি কি করা থাকে, প্লাসেন্টাটা সাধারণত এন্ডোমেট্রিয়ামের গা বরাবর লেগে থাকে। সো এটা যদি আমি টানি এন্ডোমেট্রিয়ামের গা থেকে ডিসুলা ভ্যাজালিস ওখান থেকে এটা মানে সেপারেট হয়ে আপনার চলে আসে, এটা মায়োমেট্রিয়াম পর্যন্ত যাওয়ার কোনো কথা নাই। ঠিক আছে, যদি এটা মায়োমেট্রিয়ামকে ইনভেড করে ফেলে তখন এটাকে আমরা বলতেছি যে এটা মায়োমেট্রিয়ামকে ইনভেড করে ফেলছে, কালো দাগটা আর নাই, তখন এটাকে আমরা বলতেছি প্লাসেন্টা অ্যাক্রিটা। যদি মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে আসে তাহলে এটাকে বলতেছি প্লাসেন্টা ইনক্রিটা। এবং আরো খারাপ যদি হয় সেরোসাল লেয়ারকে, মায়োমেট্রিয়ামকে তো করছে, সেরোসাল লেয়ারকেও ইনভেড করে চলে আসছে, এটাকে বলা হয়ে থাকে প্লাসেন্টা পারক্রিটা। তাহলে এখান থেকে আপনি যতই টানাটানি করেন না কেন আপনার কি হবে, আপনার প্লাসেন্টা সেপারেটেড হয়ে আসে না। এই ক্ষেত্রে দেখা যায় প্লাসেন্টা অনেক ক্ষেত্রে কিছু হয়, কিন্তু প্লাসেন্টা ইনক্রিটা বা পারক্রিটার ক্ষেত্রে মানে হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে প্লাসেন্টা ভিতরে রেখে প্লাসেন্টা পিস করানোর চেষ্টা করেন না, প্লাসেন্টা ভিতরে রেখে বা প্লাসেন্টা পিস করানোর চেষ্টা করেন, যেটা হয় মানে হিউজ ব্লিডিং হবে। এটার জন্য দেখা যায় যে আপনি প্লাসেন্টা ভিতরে থাকা অবস্থাতেই আপনি হিস্টেক্টমি করে দিবেন। নরমালি তো সিজার সেকশনের সময় হিস্টেক্টমি করে না, সিজার সেকশনের সময় হিস্টেক্টমি করে, এই ঘটনাটাকে বলা হয় পেরিপার্টাল হিস্টেক্টমি। ঠিক আছে, আচ্ছা, সো আমি কি বললাম যে অনেক বেশি ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি, পিপিএইচ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আপনি কোন আর্টারিটাকে প্রোফাইলেক্টিক্যালি লাইগেট করে নেবেন বলেন তো? ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি, ভ্যাজাইনাল আর্টারি, কোন আর্টারিটাকে আপনি লাইগেট করে নেবেন? ইন্টারনাল আইলিয়া আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারণ হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারিটাকে যদি আমি লাইগেট করি, এটা থেকে সবগুলা সাব ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, রাইট? তো সাব ব্রাঞ্চ হয়ে গেলে আমি এটাকে নাকে যদি আমরা আটকে ফেলি, এই বাচ্চা কাছে যেগুলো আছে এগুলোকে আমার মানে প্রবলেম করতে, এগুলোকে আমার করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা রিজওয়ানা আপু আছেন, কুসুমা সিংহ আপু দেখতেছি না, উনি তো নিশ্চয়ই আছেন। আপনারা যদি আমাকে কোশ্চেন অ্যানসার দেন। আমার 5 মাস যদি ব্যাচ স্টুডেন্ট, ওভারিয়ান আর্টারি মানে এই ওভারি কোনো কারণে প্যাচ গেছে, ওভারি দর্শন হয়েছে, হ্যাঁ, তো আমি যদি এখন ওভারিটাকে মানে স্ট্রেটে যাই, তার আগে আমি ওভারি ওভারিটা করতে যাচ্ছি, আমার এই ক্ষেত্রে কোন আর্টারি অ্যানাস্টোমোসিস করে নিতে হবে? আমার ওভারিয়ান আর্টারি আমার ইয়েতে নেই, অপশনে নাই, সেক্ষেত্রে আমার কোন আর্টারি অ্যানাস্টোমোসিস করে নিতে হবে? ইউটেরাইন আর্টারি নাকি ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ভ্যাজাইনাল আর্টারি, কোনটা? ইউটেরাইন আর্টারি যেটা আছে সেটাকে আমাদেরকে অ্যানাস্টোমোসিস করে নিতে হবে, কারণ ওভারিয়ান আর্টারি একটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে বোথ ওভারিয়ান আর্টারি এন্ড ইউটেরাইন আর্টারি। ওকে, দেন আসেন সাইট অফ গ্লাইকোলাইসিস যেটা আছে সেটা কই, এটা হলো সাইটোসল, এগুলো সাইটগুলো পড়ে নেবেন যে সাইটগুলো কই কই আছে। সাইট অফ ইউরিয়া সাইকেল কই লিভারে, এগুলো মুস্ত বিদ্যার কোশ্চেন, এগুলাতে কোনো কিছু করার নেই। আচ্ছা, কেস সাইকেল অফ মারফান সিনড্রোম, কেস সাইকেল অফ কেস সিনারি অফ মারফান সিনড্রোম, মাদার ইজ এফেক্টেড, ফাদার ইজ নরমাল, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু ছবি আঁকা কি করব। আচ্ছা, ফার্স্টে আসেন যে ওকে ফাদার, ফাদার এখানে আঁকি, এখানে মাদার ডেট। আচ্ছা, এখানে বলছে মারফান সিনড্রোম, মারফান সিনড্রোম কি অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন নাকি অটোসোমাল রিসেসিভ কন্ডিশন? ডমিনেন্ট। ডমিনেন্ট কন্ডিশন। তাহলে এখানে ফাদার এফেক্টেড, আমরা জানি যে ডমিনেন্ট কন্ডিশন যদি হয় আমাদের হেটেরোজাইগাস হলে আমাদের বাবা যে জিনটা ক্যারি করতেছে সে এফেক্টেড হয়ে যাবে। মানে নরমাল, মায়ের দুইটা জিনিস নরমাল, বাবার এই একটা জিন খারাপ। আচ্ছা, এখন ওর অফস্প্রিং এর খারাপ হওয়ার সম্ভাবনা কত? 50%। অফস্প্রিং এর খারাপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। নরমাল হওয়ার সম্ভাবনা কত? 50%। আর হচ্ছে আমার ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা কত? 0। 0%। কারণ কি, এটা একটা ডমিনেন্ট কন্ডিশন, ডমিনেন্ট কন্ডিশনে কোনো ক্যারিয়ার হয় না, রিসেসিভ কন্ডিশনে হচ্ছে আমাদের ক্যারিয়ার হয়। ওকে, দেন আসেন মারফান সিনড্রোম ইজ ইনহেরিটেড অটোসোমাল ডমিনেন্ট ট্রেট, যেটা আছে সেটা আমি বললামই, আপনাদের এই ছবি যেগুলো আছে ছবিটা দেখাই দিলাম, এবার পরে দরকার। আচ্ছা, দেন আপনাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে স্যাক্রোইলিয়ার জয়েন্ট যেটা আছে, স্যাক্রোইলিয়ার জয়েন্টের সামনের দিকে একটা স্ট্রাকচার গেছে, এই স্ট্রাকচারটা সাধারণত কি স্ট্রাকচার? আচ্ছা, স্যাক্রোইলিয়ার জয়েন্টের সামনের দিকে সাধারণত অনেকগুলো স্ট্রাকচার যায়, ওখানে ছবিতে যেটার প্রতি মানে বেশি দিছিল সেটা হচ্ছে আমাদের ইউরেটার। ইউরেটার হচ্ছে আমার পেলভিস অ্যান্টেরিয়রলি স্যাক্রোইলিয়ার জয়েন্টের সামনের দিক দিয়ে যায়, কিসে? বাইফার্কেশন অফ দা কমন আইলিয়াক ভেসেলে। এটার জন্য এটা এই ছবিটা আমাদের পয়েন্ট আউট করে দিছিল। এই যে দেখেন, এখানে অনেক সময় ছবিটা দিয়ে দেয়, এদিকে নিয়ে আসি যে আমাদের বাইফার্কেট যেখানে হয়, এই যে আমাদের হচ্ছে আপনার কমন আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি ভাগ হচ্ছে, ইন্টারনাল আইলিয়াক এক্সটার্নাল আইলিয়াক, যেখানে বাইফার্কেট হয় তার সামনের দিক দিয়ে হচ্ছে ইউরেটারটা যায়। দেন আসেন হচ্ছে এক্সরে, এটা তো দিলই। তারপরে এরকম একটা ওইটা যেরকম একটা এক্সরে দিতে পারে, এরকম একটা ল্যাপারোস্কোপিক ছবি মাঝে মাঝে আপনাদের দিয়ে দেয়, ল্যাপারোস্কোপিক একটা ছবি দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটেরাইন আর্টারি আর নিচ দিয়ে হলো একটা কর্ড লাইক স্ট্রাকচার গেছে। ঠিক আছে, কর্ড লাইক স্ট্রাকচারটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, ইউরেটার যেটা আছে সেটা।
আইলিয়াকাস মাসল এবং এটা নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করছে। আইলিয়াকাস মাসল আমরা জানি আইলিয়াকাস মাসল হচ্ছে এটা, এই ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখে রাখবেন যে কোনটা সোয়াস মেজর মাসল, কোনটা সোয়াস মাইনর মাসল, কোনটা আইলিয়াকাস মাসল, এগুলো ভালো করে দেখে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে একটা ছবি দিয়ে দেয়, যেটা দিয়ে বলে দেয় হোয়াট ইজ দ্য মাসল, ঠিক আছে? সো এটা ভালো করে দেখে রাখতে হবে। দেন এই বক্সটা যেটা আছে, বক্সটা সুন্দর করে রাখতে হবে, কারণ এটা থেকে ইনসারশন আর ইনসারশন থেকে কোশ্চেন আসে, এবং কোশ্চেন খুব বেশি আসে অ্যাকচুয়ালি এখানে তা না, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক সময় ছবি দেখে না চিনতে পারলেও আপনি অন্তত পক্ষে মুখস্থ বিদ্যা দিয়ে, মানে কোনখান থেকে অরিজিন হয়েছে, কোনখান থেকে সরি কোনখান থেকে আচ্ছা কোনখান থেকে অরিজিন হয়েছে, কোনখান থেকে ইনসারশন হয়েছে, এটা দিয়ে আপনি অ্যান্সার দিতে পারেন। ওকে, দেন আসেন হচ্ছে আচ্ছা এখানে রেকটাস অ্যাবডোমিনাস মাসল যেটা আছে সেটা আপনাদের দেখা যাবে, কোশ্চেনটা দেখি এখানে কোশ্চেন থেকে বলছে। আচ্ছা না, এটা হচ্ছে আমি সেটা ছবিটা আনছিলাম যে ওটা তো হচ্ছে আপনার আইলিয়াকাস মাসল হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসল, এগুলো তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসল। যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসল বলে, এটা দিয়ে ছবি আসে যে আপনার ট্রান্সভার্স অ্যাবডোমিনাস কোনটা, রেকটাস অ্যাবডোমিনাস কোনটা, এক্সটার্নাল আইলিয়া কোনটা, আইলিয়া কোনটা, এই ছবিগুলো একটু ভালো করে দেখে যান। মাঝখানে কিন্তু থাকে রেকটাস অ্যাবডোমিনাস, মানে এক্সটার্নাল আইলিয়া ইন্টারনাল আইলিয়া থাকে না, এক্সটার্নাল আইলিয়া ইন্টারনাল আইলিয়া হচ্ছে টু সাইডের দিকের মাসল। অপারেটর নার্ভ, অপারেটর নার্ভ আমাদের অনেক ইম্পর্টেন্ট, নাম্বার 2 3 4 এই তিনটা অপারেটর নার্ভের একটু পড়ে নেবেন যে কোর্স যেটা আছে যে লেসার পেলভিস দিয়ে যায় নাকি বেটার পেলভিস দিয়ে যায়, এটা দিয়ে যাবেন, এবং অপারেটর নার্ভ কাকে সাপ্লাই দেয়, কোটকে সাপ্লাই দেয়, একটু পড়ে নেবেন। ইসিওর একটা ভাষা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলে আসে যে ল্যাটারাল বর্ডার কে তৈরি করে, ফ্লোর কে তৈরি করে, রুফ কে তৈরি করে, এগুলো ছবিগুলো আসে। এনি হোয়াইট টাইপ অফ লেজার, টাইপ অফ লেজারের একটা বক্স আছে, ওটা পড়তে হয় যে এনি হোয়াইট লেজার কি টাইপের লেজার, সলিড লেজার। যে এটাই হচ্ছে আমাদের ছবিটা নিয়েও আসছে আপনাদের কাছ থেকে যে আপনার কি বলে না অক্সফোর্ড নোটে আপনারা নিতে সলিড লেজার যেটা আছে এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এটা ভালো করে পড়বেন যে এটা কি কি, এন্ড দেন গ্যাসিয়াস লেজার, সেমিকন্ডাক্টর লেজার, এটাকে মোটামুটি মার্ক করতে কোশ্চেন আসে। আচ্ছা এখন ধরেন এই ধরনের কার্সিনোমা জন্য আপনি লেজার ট্রিটমেন্ট, সার্ভাইকাল ইন্টারভিটেলিয়াম নিউপ্লাসিয়া সিআইএন এর জন্য আপনি লেজার ট্রিটমেন্ট, একটা অপশন আছে না, এটা দিতে চাচ্ছে। এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লেজার, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড লেজার ইজ দ্য লেজার অফ চয়েস। কোনটা দিবেন? সিআইএন এর জন্য কার্বন ডাই অক্সাইড লেজার। আচ্ছা এগুলো আমাদের বায়োস্টেট ক্লাস যেটা আছে, বায়োস্টেট ক্লাসের না হলে আপনাদের আসলে বোঝাটা একটু কঠিন। টাইপ অফ নেক্রোসিস ইন দ্য ব্রেন, কোনখানে কোন ধরনের নেক্রোসিস হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এটা থেকে বারবার বারবার করে পরীক্ষা হলে কোশ্চেন আসে। যেমন নেক্রোসিস ব্রেন হলে পলিকুয়েটিভ নেক্রোসিস, এই যে বক্সটা যেটা আছে বক্সটা ভালো করে পড়বেন যে কোন জায়গায় মেইনলি, অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, যেটা পড়বেন সেটা হচ্ছে কোন জায়গায় কোন নেক্রোসিস হয়। হ্যাঁ সেটা একটু ভালো করে পড়বেন তাহলে কিন্তু হয়ে যাবে। হাইপোক্সিক সেল ইউনিটে আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, আর হচ্ছে পলিকুয়েটিভ নেক্রোসিস বা লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে সিএনএস, কিডনি, প্যানক্রিয়াস এগুলোতে হয়। আচ্ছা দেন আসেন হচ্ছে আমাদের পেশেন্ট আসছে আপনার কাছে ইউরিন আরএমিতে পাসে হচ্ছে 20 প্লাস, বুকিং ভিজিটে মানে বুকিং ভিজিটে ওয়াচটা হলো আপনার 20 উইকসে। এখন আপনার কাছে আসছে তার কোনো সিম্পটম নাই ইউটিআই, আপনি তাকে কি করবেন? আপনি তাকে কি করবেন যে কিছু দেওয়ার দরকার নাই নাকি কি করবেন বল? এটা আপনার ক্যান্সার, কারণ আমি এটা আমার ক্লাসে অনেক অনেকবার করে পড়াইছি মাইক্রোবায়োলজি ক্লাসে। নাইট্রোফুরান 7 ডেজ কিন্তু দিবেন তার আগে আপনি তার আগে এখানে আমরা হচ্ছে বাস কালেক্ট করে কালচার পাঠাবো আর ইনভেস্টিগেশন করব। কি কি কালেক্ট করে কালচারে পাঠাবেন? ইউরিন কালেক্ট পাঠাবো, ক্লিন ক্যাচ মেডিসিন কালেক্ট করে কালচারে না না পাস না, ইউরিন কালেক্ট করে ক্লিন কালচার ক্যাচ পাঠাবো। মেডিসিন ভেরি গুড। জি মানে কালচার করে আমরা আমরা কালচার করে আমরা পাঠাবো, কিন্তু আমরা কি কালচার রিপোর্টের জন্য অপেক্ষা করব যে আপু কালচার রিপোর্ট না আসবে? আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। অ্যান্টিবায়োটিক দিয়ে দিব কেন? অ্যান্টিবায়োটিক কেন দিয়ে দিব? না দিলে কি হবে? আপু তারপর হচ্ছে ওদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিস ক্যারেজ স্পিড কোন টাইম তো বলে না, মানে মিস ক্যারেজ স্পিড প্রিটার্ম লেবার হয়ে যায় আপু। জি আপনি চলে ইউটিআই হলে অনেক বড় একটা মানে ইয়ে হচ্ছে, পরবর্তীতে গিয়ে পাইলোনেফ্রাইটিস হয়ে যেতে পারে এবং আরেকটা জিনিস হতে পারে পেশেন্টের পিএক্লামসিয়া এগুলো করতে পারে, এটার জন্য অনেক খারাপ কমে। তো আমরা এই জন্য দেরি করব না, আমরা রিপোর্ট দিব। আচ্ছা সিএস করে একবার সিএস করি শেষ নাকি তাকে আবার রিপিট সিএস করতে দিতে হবে? আপু সিএস করার পর যদি হচ্ছে আমরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেন্সিটিভ থাকে তাহলে সেটা কন্টিনিউ করবে, আর না হলে আপু আমরা আপনি ডাক্তার দেখলেন যে হ্যাঁ অ্যান্টিবায়োটিক কন্টিনিউ আপনার সেন্সিটিভ আছে, কন্টিনিউ করলে ট্রিটমেন্ট শেষ হওয়ার পর কি আর সিএস দেওয়া দরকার আছে? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ক্লাস কোর্সে একটু মনে করে দেখেন এবং স্লাইডটা দেখেন মাইক্রোবায়োলজি যে 7 দিন পরে একটা রিপিট সিএস করে পেশেন্টকে বলতে দেখা করতে এনশিওর যে ফরমালিজম মারা গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে এটা 20 সপ্তাহে বলছে না, 20 সপ্তাহে বলছে আমার অ্যান্টিবায়োটিক কি কি চয়েস থাকতে পারে? অ্যান্টিবায়োটিক চয়েস কি কি আমার যেহেতু 20 সপ্তাহ মানে সেকেন্ড ট্রাইমেস্টার। আপু আমি সাইক্লোফোরান দেব। সেফালোস্পোরিন গ্রুপ দিতে পারি। আপু অনেক কিছু দিতে পারে, আপনার গাইডলাইন আমাকে কি বলছে? আপু গাইডলাইন হিসেবে ফার্স্ট টাইমিস্টার, সেকেন্ড টাইমিস্টার নাইট্রোফুরান, থার্ড টাইমিস্টার প্রামিমেথিডন, বাকি তাই বলে ট্রাইমেথোপ্রিন। আচ্ছা ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার যেটা আছে সেটার মধ্যে আপনি নাইট্রোফুরান টাইমিথোপ্রিন দিতে পারবেন, থার্ড ট্রাইমেস্টারে আপনি নাইট্রোফুরান দিতে পারবেন না, তখন আপনি সেফালোস্পোরিন দিতে পারেন বা টাইমিথোপ্রিন যেটা আছে সেটা দিতে পারেন। জি আচ্ছা এখন হচ্ছে নাইট্রোফুরান 7 ডেজ, 7 ডেজ দিতে হলে আপনাকে 100 মিলিগ্রাম দিতে হবে না 50 মিলিগ্রাম দিতে হবে? 100 মিলিগ্রাম দিতে হবে। যদি 50 মিলিগ্রাম দিতে চাই তাহলে হচ্ছে আমার 14 দিনের ট্রিটমেন্ট দিতে হবে। 14 এটা সব গাইডলাইনের কোশ্চেন। আচ্ছা দেন আসে হচ্ছে নিয়ার টার্মে কোনটা অ্যাভয়েড করব, যে বললাম নাইট্রোফুরান আমরা অ্যাভয়েড করি। গ্লুকোজ ম্যাক্সিমাম ডিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে। আচ্ছা রেনাল থ্রেশহোল্ড কি? রেনাল থ্রেশহোল্ড হলো একটা লোয়ার লিমিট থাকে যেখানে পর্যন্ত হচ্ছে গ্লুকোজ লেভেলটা যদি আমাদের 180 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত থাকে আমার ব্লাডে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। আমরা বললাম না গ্লুকোজ ম্যাক্সিমাম রিঅ্যাবজর্ব হয়ে যায় প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে, মানে গ্লুকোজ অ্যাকচুয়ালি কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়। ঠিক আছে আপনি যদি নরমালি ইয়েতে দেখতে চান মানে ইউরিনে দেখেন আপনি গ্লুকোজ পাবেন না। গ্লাইকোজ যদি আমরা কখন পাই? যদি আপনার ডায়াবেটিস থাকে বা প্রেগন্যান্সিতে মাঝে মধ্যে হয় তখন দেখা যায়। আচ্ছা কেন? কারণ আমাদের একটা লিমিটেড রেঞ্জ আছে যে আমাদের ব্লাডে যদি 180 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত থাকে গ্লুকোজ ততক্ষণ পর্যন্ত এটা কমপ্লিটলি প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে রিঅ্যাবজর্ব হয়ে যায়। সো এটা আর মানে ইউরিন দিয়ে পাস করে না। যদি এইটাকে ক্রস করে যায়, এটা বেশি থাকে 190 120 190 200 220 এরকম যদি থাকে তাহলে আপনি দেখবেন যে তখন আপনার ইউরিনে গ্লুকোজটা অ্যাপিয়ার করতেছে, গ্লাইকোজটা তৈরি হচ্ছে। তাহলে এই লেভেলটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল ফর গ্লুকোজ, এটাকে বলা হয়ে থাকে রেনাল থ্রেশহোল্ড। আচ্ছা সাইট অফ ফিল্ট্রেশন কি নিয়ে? এটা হচ্ছে গ্লোমেরুলাসে আমাদের ফিল্ট্রেশন হয়। ম্যাগনেটিক ফিল্ড টেসলা আমি সবগুলাই লিখে নিয়ে আসছি যে কোনটা কোনটা ম্যাগনেটিক ফিল্ড কি কি আছে, স্ক্রিনশট তুলে নেন এবং এটা নোট করে ফেলেন। আমাদের তো এখনো ক্লাস হয়নি হয়তো, তো আপনাদের হচ্ছে এটা আপনারা নোট করে ফেলবেন এবং ক্লাসে বলে দেওয়া হবে। এমআরআই কিভাবে কাজ করে? এমআরআই হচ্ছে প্রোটন, ঠিক আছে? এমআরআই হলো হাইড্রোজেন আয়ন, মাঝে মধ্যে প্রোটন দেয় মাঝে মধ্যে কোশ্চেনে হাইড্রোজেন আয়ন দেয়, যেটা দিবে কেন আপনি সেটাই দিয়ে দিবেন, ঠিক আছে?
আচ্ছা, এমআরআই কি পয়েন্ট যেগুলো আছে এটা হচ্ছে আপনার মেইনলি প্রোটনের যে কোশ্চেনটা আছে সেটাই আসে, এবং সেটা হলো যে আপনার টেসলা হচ্ছে এসআই ইউনিট কি, ম্যাগনেটিক ফিল্ডের এসআই, টেসলা হচ্ছে এসআই ইউনিট, আর ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। এই কয়টা জিনিসই হচ্ছে আপনার পরীক্ষায় আসে। হিস্ট্রেক্টমি করছেন, এখন হচ্ছে ইসিজি তে এমআই চেঞ্জ, ইনফিরিয়র এমআই চেঞ্জ আপনি কি সেটা দেখতে পারেন? আমরা জানি ইনফিরিয়র লিড গুলো হচ্ছে হলো লিড 2 3। হ্যাঁ, লিড 2 3 যদি আমরা দেখি তাহলে আমরা এমআই চেঞ্জ দেখতে পারবো, কিন্তু ইনফিরিয়র যেহেতু বলছে তাই হবে লিড 2 3। হ্যাঁ, আবার কিন্তু ওল্ড বলছে, আমরা জানি ওল্ড এমআই এর জন্য একটা স্পেশাল ওয়েভ আমরা পাই যেটা আমরা বলি কিউএফ। সো কিউএফ উইল বি ইন দ্য লিড 2 and 3। আচ্ছা, তারপরে আসলে হাইপারটেনিয়াতে কি হয়, হাইপারটেনিয়াতে কি হয় এটা প্রায় কোশ্চেন আসে। এটা ক্লারিং ব্যালেন্স নিয়ে, যেমন একটা লোক আছে ভমিটিং আইডিয়া নিয়ে এসে নিয়ে আপনি ইসিজি কোর্সেন করে দেখছেন কাহিনী, এখন ডায়াগনোসিস কি। পি ওয়েভ আমরা জানি, আমরা ইসিজি আঁকি, ইসিজি নরমালি যদি আমরা আঁকি তাহলে আমরা জানি যে কোনটা কি। পি ওয়েভ যদি আমরা দেখি এটা হলো আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, টিওআরএক্স কমপ্লেক্স যেটা আছে সেটা হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টিও হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, লাস্টে একটা ইউএফ দেখা যায়, এটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপু সবই ডিপোলারাইজ বললেন, কিন্তু আপনি তো ভেন্ট্রিকুলারে সব ডিপোলারাইজ বললেন, কিন্তু আপনি কেন জানি আপু বললেন না, কি বলে আর্টেরিয়াল ডিপোলারাইজের কথা বলেন। আর্টেরিয়াল ডিপোলারাইজেশন হয় না? হয়, কিন্তু এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময় আর্টেরিয়াল ডিপোলারাইজেশন হয়, এজন্য এটা মার্চ করে যায়, এটা দেখা যায় না। আচ্ছা, তারপর আসলে হচ্ছে ইসিজি চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। এই যে এটা আমাদের কি, এটা অক্সফোর্ড ডিভিশন নোটের আপনার ছবি, এখান থেকে যে জিনিসগুলো পড়ে নেবেন আসে অনেক বেশি আসে, যে কার্ডিয়াক চেঞ্জ ইন প্রেগন্যান্সি, কি কার্ডিয়াক আউটপুট, বিশেষ করে ইউটেরাস কিডনি, এখান থেকে এটা পড়লে হয় যে ডিস্ট্রিবিউশন কার্ডিয়াক আউটপুট কি কি আছে এটা পড়লে হয়ে যাবে। ইসিজি চেঞ্জেস কি কি আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন। হেমাটোলজিক্যাল চেঞ্জেস অনেক বেশি ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। আচ্ছা, নর্দার্ন ব্লক হচ্ছে আরএনএ, আমাকে বলেন ডিএনএ এর জন্য কোনটা কেউ বলতে পারবেন? সাউদার্ন ব্লট। ভেরি গুড, ডিএনএ এর জন্য হচ্ছে সাউদার্ন ব্লক, আমরা তো অনেক জোস পাই। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট ওই দোকান থেকে অ্যান্সার করলে আপনি বলতে পারবেন যে কত হইতেছে। আচ্ছা, ইউরিনারি সিস্টেমে আমি বললাম ইউরিনারি সিস্টেমে মাঝে মাঝে গ্লাইকোজিউরিয়া, প্রেগন্যান্সিতে মিড টাইমে গ্লাইকোজিউরিয়া হতে পারে, কজ প্রেগন্যান্সিতে আমাদের রেনাল টিস্যু লেভেলটা বেড়ে যায়, কিডনি সাইজ 1 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে, এটা একটা রিকজ কোশ্চেন, আপনার পরবর্তীতে আরো রিকজ করা হবে, তখন দেখবেন যে হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে ইউরেটারি ডাইলেটেশন হয়, মানে অনেকেরই হাইড্রোনিক প্রসেস মাইল্ড দেখা যায়, কেন? প্রোজেস্টেরনের কারণে, কারণ প্রোজেস্টেরন সবকিছু স্ট্যাটিস করে, ঠিক আছে? স্ট্যাটিস করে মানে কি হচ্ছে থামায় দেয়, থামায় দেওয়ার কারণে কি হয়, মানে ইউরিন জমে 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 যায়, এজন্য এটা নিতে হয়। সেম কাহিনী হয় হচ্ছে গলব্লাডারে হলো আপনার মানে বলে মানে বাইলগুলো জমে যায়, এজন্য গিয়ে আপনার স্টোন হওয়ার সম্ভাবনা এখানে বেড়ে যায়, রেনাল ব্লাড ফ্লো বেড়ে যায়, জিএফআর বেড়ে যায়। যে কয়টা জিনিস মানে মার্ক করা এগুলো কি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুট সেকেন্ড স্টেজ অফ প্রেগন্যান্সিতে কতখানি হয়, এটা হলো 50% বেড়ে যায়। আপনি যদি আপনার যদি 5th উইক থেকে প্রেগন্যান্সিতে শুরু করেন, তখন থেকে কার্ডিয়াক আউটপুট করা শুরু করে এবং বাড়া শুরু করে, এবং এটা 30 থেকে 40 উইকসে 30 থেকে 34 উইকসে গিয়ে এটা প্রায় 40 থেকে 50% বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি 30 থেকে 34 উইকস পর্যন্ত প্রায় অর্ধেকের মতো বেড়ে যায়, অর্ধেকের মতো ডাবল হয়ে যায়। অর্ধেকের মতো ডাবল হয়ে গেলে তারপর থেকে টার্ম পর্যন্ত এটা হচ্ছে স্ট্যাটিক থাকে, ঠিক আছে? আচ্ছা, 28 উইকস থেকে আমাদের হচ্ছে এটা লোয়েস্ট থাকে, এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট লোয়েস্ট থাকে ইন দা সিটিং অর সুপাইন পজিশনে, এবং হাইয়েস্ট থাকে কখন? হাইয়েস্ট থাকে হচ্ছে রাইট অর লেফট ল্যাটারাল বা নি চেস্ট পজিশনে। কার্ডিয়াক আউটপুট হাইয়েস্ট থাকে ইন দা রাইট অর লেফট ল্যাটারাল এবং নি চেস্ট পজিশনে। এজন্য আপনার নাইস গাইডলাইন ফর অ্যান্টিনেটাল কেয়ার ওনারা বলেন যে 28 উইকস অনওয়ার্ড থেকে মাদেরকে ডান বা বাম কাত হয়ে শুতে, বিশেষ করে বাম কাত হয়ে শুতে, ঠিক আছে? কারণ কি, তখন কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়। এটার জন্য যে কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায় তার মানে কি আউটপুট বেড়ে যাচ্ছে, ওইটা দিয়ে ইউটেরাসকে বেশি বেশি করে সাপ্লাই দিচ্ছে, বাচ্চা নিউট্রিশন হচ্ছে। কার্ডিয়াক আউটপুট পরবর্তীতে আরো বেশি বাড়ে, সেটা হচ্ছে 50% ক্ষেত্রে বাড়ে। ডেলিভারির পরে হচ্ছে লেবারে হচ্ছে 50% বাড়ে, মানে মাটা তো স্ট্যাটিক থাকলো 34 উইকস পর্যন্ত, 50% পর্যন্ত বাড়লো, কিন্তু যখন লেবারে যাবে তখন আরো বাড়ে। এটা কি 50% হয়ে গেল, ডেলিভারির পরে 70% বেড়ে যায়, কিন্তু ডেলিভারি হওয়ার 1 ঘন্টার মধ্যে এটা প্রি লেবার ভ্যালুতে চলে আসে, এবং প্রি প্রেগন্যান্ট মানে একদম নরমাল হতে 4 সপ্তাহ, মানে সবগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এপিডুরাল সিস্টেমের মধ্যে দেওয়া থাকে দুরা আর বাকিটা, এটা মেইনলি লেখা ছবি আসে না, এটা আপনাদের এভাবে একটা ছবি আসে। হ্যাঁ, যে আপনি কোন জায়গাতে হলো আপনি মানে এপিডুরাল অ্যানেস্থেসিয়া, যেটা আমাদের একটা লেভেল অ্যানালিসিসিয়াতে অনেক বেশি ইম্পর্টেন্ট, জানি আপনারা মানে মনে থাকে মাথার মধ্যে যেমন থাকে যে আপু কোন জায়গাটার কথা বলছিল, কারণ কি আমাদের দুইটা মেমরি কাজ করে, মনে রাখবেন ভিজুয়াল মেমরি আর অডিটরি মেমরি। জাস্ট খালি যদি ভিজুয়াল মেমরি বলি যে হ্যাঁ আপু এই যে দেখেন এপিডুরাল স্পেস এটা, তাহলে হলো আপনাদের ভালো করে মনে থাকবে না। আমি যদি আরো ভালো করে মনে করে দিই যে এটা হচ্ছে ডুরা ম্যাটার এবং ভার্টিব্রার মাঝামাঝি যে জায়গাটা আছে এখানে থাকে, তাহলে ছবির মধ্যে দেখে এক ছবিটা মনে করবেন আর একটা মেমরি কথা মনে করবেন, দুইটা মনে করে আপনি কোশ্চেন অ্যানসারটা সহজে লিখতে পারবেন। সার্ভিক্সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনগুলো ল্যাঙ্গার হ্যান্ড সেল যেটা আছে সেটা। আচ্ছা, সিক্রেশন অ্যাটাক করে প্যাথোজেন, ধরেন আপনার চোখে এত লাগেছে, সেখান থেকে কি অনেক চোখ থেকে অনেক পানি বের হয়, পানি বের হলে আপনার সিক্রেশনগুলোকে মানে ওই প্যাথোজেনগুলোকে অ্যাটাক করে কি ওই সিক্রেশনে লাইসোজোম, ঠিক আছে? আচ্ছা, এই যে কনজাংটিভাল সিক্রেশন, এটা যে এটা বললাম ধারণা বললাম এটা। আচ্ছা, এটা আসলে মানে বায়োস্ট্যাট যদি না করেন, এটা আসলে একটা ক্লাসে হবে বোঝানো সম্ভব না, কারণ এগুলো হচ্ছে সিকুল, আর এগুলো ছবি দিলে আপনি গোল করে রাখেন বায়োস্ট্যাট ক্লাসে গেলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, টাইপ 1 টাইপ 2 আমি বলে দিই, এটা মুখস্থ আপনার লাগে না। টাইপ 1 এরর, null hypothesis is a statement of claim being made. Alternative hypothesis মানে হচ্ছে by time to prove which is expected sufficient evidence to reject null hypothesis. আচ্ছা, null hypothesis মানে কি? null hypothesis মানে কি? আচ্ছা, আপনি ধরেন কোনো কিছু একটা মানে এটা আপনার কিসের জন্য দরকার, এটা হচ্ছে আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন আপনার অনেক বেশি দরকার যে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস জিনিসটাকে আগে অল্টারনেটিভ হাইপোথিসিস বুঝুন। অল্টারনেটিভ হাইপোথিসিস কি? অল্টারনেটিভ হাইপোথিসিস কথাটার মানে হলো এটা সেই হাইপোথিসিসটা যেটা আপনি প্রুভ করতে চাচ্ছেন। যেমন মমিতা আপু অনেক ভালো রিকস ক্লাস নিয়েছে, ইটস ইওর অল্টারনেটিভ হাইপোথিসিস। অথবা উল্টা বললাম, মমিতা আপু জঘন্য রিকস ক্লাস নিয়েছে, হ্যাঁ এটা বললেন একজন। আচ্ছা, সুমনা মহাপ বললেন যে অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মমিতা আপু রিকস ক্লাসে যখন নিয়েছে। এখন এটা হচ্ছে আপনি প্রুভ করতে চাচ্ছেন। আচ্ছা, এখন নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস হচ্ছে এটার এগেইনস্ট যেটা, যে না মমিতা আপু ভালো রিকস ক্লাসে নিয়েছে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। ওকে, তো আপনি আপনি যেটা প্রুভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, আর আপনি যেটাকে না করতে চাচ্ছেন সেটা হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে? এখন আমরা যখন রিসার্চ করব আমাদের হইতে পারে যে যে আমাদের হচ্ছে মানে কিছু ভুল হয়ে যেতে পারে, যে মানে ইরর হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে কি আমরা আসলে কোনটা মানবো, মানে অল্টারনেটিভ হাইপোথিসিস মানবো নাকি নাল হাইপোথিসিস মানবো? আমরা আসলে কোনটার মধ্যে ফিক্স থাকবো না, আমরা ফিক্স থাকবো যেটা সত্যি হয় আমরা সেটাই মানবো। যদি অল্টারনেটিভ হাইপোথিসিস সত্যি হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস মানবো, যদি নাল হাইপোথিসিস সত্যি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস মানবো। কিন্তু এখানে যদি আপনি পার্শিয়ালিটি করেন, আপনি মনে করেন যে না আমি মমিতাকে ভালোবাসি, আমি অল্টারনেটিভ হাইপোথিসিস উড়াই দিলাম, এটা সত্যি কথা কিন্তু আমি উড়াই দিলাম, আমি নাল হাইপোথিসিসটাকে মেনে নিলাম, তাহলে যেটা হবে এটা একটা ইরর হবে। অথবা ধরেন আমি মমিতাকে একদমই পছন্দ করি না, মমিতা আপু ভালো ক্লাস নিচ্ছে আমি বললাম যখন ক্লাস নিচ্ছে, তাহলে আপনি একটা মিথ্যাকে প্রশ্রয় দিলেন, তাহলে সেটা ইরর হবে। এই দুটো ইরর হলো দুই রকমের ইরর, একটা হলো টাইপ 1 ইরর, একটা হলো টাইপ 2 ইরর।
টাইপ 1 এর কি, যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা যখন ওইটা অ্যাকচুয়ালি ট্রু। ঠিক আছে, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা যখন ওইটা অ্যাকচুয়ালি ট্রু। 1 মানে হচ্ছে আপনি নাল হাইপোথিসিসটা সত্যি যে, কিন্তু আপনি তাও এটাকে বাদ দিয়ে দিতেছেন, এটা হচ্ছে টাইপ 1 এরর। আচ্ছা, আর টাইপ 2 এরর কি, এটা উল্টা, যে আপনি নাল হাইপোথিসিস যেটা আছে সেটা ফলস, এখানে কোশ্চেন করে লিখছে নাল হাইপোথিসিস যেটা আছে ফলস, কিন্তু তাও আপনি সেটাকে একসেপ্ট করতেছেন, এটা হচ্ছে টাইপ 2। তাহলে টাইপ 1 কি, টাইপ 1 হচ্ছে নাল হাইপোথিসিস যেটা আছে সেটা সত্যি, কিন্তু তাও আমি এটা মানতেছি না, আমি আমার জোর খাটাইতেছি, আমি মানে হচ্ছে আমি আমার জোর খাটাইতেছি, মানে নাল হাইপোথিসিস এটা হচ্ছে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর কি, টাইপ 1 2 এরর হচ্ছে নাল হাইপোথিসিস কিন্তু মিথ্যা, কিন্তু আমি তাও এটাকে মানে সত্যি বলে নিয়ে নিচ্ছি, এটা হলো টাইপ 2 এরর। আরো ভালো করে বুঝুন, ক্লাসে হবে। হোয়াট অকার্স এট গ্যাস্ট্রোরেশন, গ্যাস্ট্রোরেশনে হলো 3টা জার্ম লেয়ার হয়। এটা কখন হতে পারে, এটা সাইক্লোপ্লাস আর্লিয়েস্ট কখন হয়, যদি আর্লিয়েস্ট বলে তাহলে 5, যদি লেট বলে তাহলে 7। কার্বন অ্যাটমিক নিউট্রোজেন হচ্ছে 18, কার্বন অ্যাটমিক টেস্টোস্টেরন হচ্ছে 19, আপনার আরএইচ নেগেটিভ ইনসিডেন্স হচ্ছে 15%। হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউ বর্ন কখন হবে, আমরা জানি মা যদি নেগেটিভ হয় এবং বাবা যদি পজিটিভ হয়, নট দরকার যে আপনি বাচ্চা বাবা হোমোজাইগাস পজিটিভ হওয়া লাগবে এমন না, বাবা যদি হেটেরোজাইগাস পজিটিভ থাকে তাও হতে পারে। আচ্ছা, ক্লিয়ার হওয়ার ব্যক্তি টেস্ট, এটাই আমাদের দরকার। কেন, আমরা জানি যে এরকম একটা নেগেটিভ মায়ের যদি একটা পজিটিভ বাচ্চা হয় তাহলে আমরা দেখতে পারি যে তাকে আমাদের অ্যান্টিডি দেওয়া লাগবে। এখন আমরা তো বাংলাদেশে সবাইকে একই এক করে অ্যান্টিডি মেরে দিই, কিন্তু আপনার হচ্ছে মানে অ্যাকর্ডিং টু ইউকে বা আপনার গাইডলাইন অনুসারে আপনি সবাইকে সেম মারতে পারবেন। আপনার হচ্ছে হিসাব করে নিতে হবে, যে টেস্টের মাধ্যমে হিসাব করে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ার হওয়ার ব্যক্তি টেস্ট। এত বেশি দরকার নেই যে কত ইমেলের জন্য কত ইন্টারন্যাশনাল ইউনিট করে দিতে হবে, মিলি 1 ব্লাডের জন্য আপনার হচ্ছে 150 ml করে দেওয়া লাগে, 150 ইন্টারন্যাশনাল ইউনিট করে দেওয়া লাগে, যেটা আমাদের বেশি দরকার নেই। আমরা লিখে দিবেন যেটা বেসিস কি, এটা হলো টোটাল আরবিসি হলো রেজিস্ট্যান্ট টু ডিন্যাচুরাল টু এসিড অ্যাজ কম্পেয়ার টু ম্যাটারনাল আরবিসি। ঠিক আছে, সেটার মধ্যে কি দেখা যাবে যে নরমালি যদি কোনো ফিটো ম্যাটারনাল ব্লিডিং না হয় তাহলে ওইটার মধ্যে খালি ম্যাটারনাল আরবিসি আছে, তাহলে ম্যাটারনাল আরবিসিতে যদি আমি অ্যাসিড দেই তাহলে ওইটা হচ্ছে ডিন্যাচার হয়ে যাবে। ঠিক আছে, মানে নষ্ট হয়ে যাবে, দেখবো যে সাইলেন্সে দেখবো আরবিসি নাই, কিন্তু ওইটার মধ্যে যদি ফিটাল আরবিসি মিশানো থাকে তাহলে দেখা যায় যে ওইটা রেজিস্ট্যান্ট হইতেছে না, তখনই আমরা দেখতে পারি যে কয়টা আরবিসি ওখানে প্রেজেন্ট আছে। এটার উপর ভিত্তি করে আমরা ক্লিয়ার হওয়ার ব্যক্তি টেস্ট করি। আচ্ছা, এখন এখানে আমি আপনাদের একটা স্পেশাল টিপস দিব, টিপস এন্ড ট্রিক্স দিব, যেটা আমি কয়েকদিন আগে পড়ছি যে একটা নতুন টক আর্টিকেল আসছে। সো আমার মনে হলো যে আমাদের এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আপনারা আমাকে বলেন যে একটা মহিলা ধরেন স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়েছে, হ্যাঁ, এট 10 মিনিটস, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়েছে এট 10 মিনিটস, আমরা কি তাকে আরএইচ নেগেটিভ মাদার, এখন আমরা কি তাকে অ্যান্টিডি দিব নাকি দিব না? আমি বলছি কতগুলো কথা মনে রাখেন, আমি বলছি মাতা আরএইচ নেগেটিভ, মাতা 10 উইকস চলতেছে এবং মাতার স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়েছে, এই সবগুলো কথা মনে রেখে আমরা বলেন অ্যান্টিডি দিব নাকি দিব না? দিব 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 দিব। আচ্ছা, আমরা হচ্ছে এখানে মানে একটু গাইডলাইনে চেঞ্জ আসে নাই না, এটা হচ্ছে অনেক আগে থেকে গাইডলাইন ছিল, হয়তো আপনাদেরকে এটা পড়ানো হয়নি বা ক্লিনিক্যাল যে পার্টগুলো আছে আসলে এটা তো পার্ট মানে এত বেশি লাগে না, পার্ট 2 তে বেশি লাগে। জানতে ছিলাম যে গ্রিন টক গাইডলাইন যে আপু ওইটা কি আমাদের ক্লিনিক্যালে পড়ানো হবে? আমাদের কিন্তু গাইডলাইন লাগে না, আমি যে একটু কথা বলতেছি না এগুলাই হচ্ছে একটু লিখে রাখবেন, আমি কিন্তু গাইডলাইন পড়তে চান আই উইশ আমি দেখাতে পারতাম, তাহলে আমি বলতে যাব এত কেন পড়া লাগে। না আপু, অনেক গ্রুপে যে কোশ্চেন দেয় তো যে গাইডলাইন তখন ভয় পেয়ে যাচ্ছে যে এগুলো কি পড়তে হবে। আচ্ছা, যেমন ধরেন আমি গাইডলাইন সংক্রান্ত যেটা কোশ্চেন আসবে সেগুলো আপনাদের বলে দেওয়া হবে। যেমন ধরেন যে যদি আমরা দেখি যে 12 উইকস এর নিচে যদি কোনো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, 12 উইকস এর নিচে যদি কোনো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, আমি কিন্তু বলছি কতটা কথা বলছি, 12 উইকস বলছি, আরেকটা কথা বলছি কি স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলছি, তাহলে আমার কোনো অ্যান্টিডি লাগবে না। ঠিক আছে, আচ্ছা, আমাদের তো এটাই আমরা পড়িয়েছি আপু, ওখানে বলেছিল যে 12 উইকস এর আগে মাইল্ড ভ্যাজাইনাল ব্লিডিং থাকলে তাকে দেওয়া দরকার আমি নেই। বলতেছি এক্সেপ্ট যদি না আপনার ব্লিডিং এন্ড সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার ব্লিডিং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এই দুটো জিনিস যদি না থাকে আপনার দেওয়ার কোনো দরকার নাই। 12 উইকস যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি অ্যান্টিডি দিবেন। আচ্ছা, এখন আমি কোশ্চেন একটু ঘুরাইলাম, 10 সপ্তাহই কিন্তু পেশেন্টটার আপনার হচ্ছে কি লাগছে, পেশেন্টটার আপনার সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগছে, ইএনসি লাগছে বা এমবি লাগছে, কোন একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগছে, তখন কি আপনি দিবেন নাকি দিবেন? তখন আপনি দিবেন। তার মানে সার্জারিটা যদি স্পন্টেনিয়াস হয় তখন আমার সপ্তাহের কথা আসছে, যেটা কি লেস দেন 12 উইকস না মোর দেন 12 উইকস, লেস দেন 12 উইকস হয় তাহলে আমি দিব না, যদি মোর দেন 12 উইকস হয় তাহলে আমি দিব। কত কত করে দিব এত অ্যাডভান্স আমাদের দরকার নেই। আর যদি আমার সার্জিক্যাল বলে, যদি যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর হোক অ্যাবর্শনে, যেটা সেই সপ্তাহেই হোক না কেন, তাহলে আমি দিব, সেটা যে সপ্তাহে হোক না কেন, মোর দেন হোক অথবা লেস দেন। আচ্ছা, এখন আমরা বলে একটপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি এগুলো যদি হয় তাহলে কি আমি দিব? আপু দিব তো, কারণ যেহেতু আমার সার্জিক্যাল প্রসিডিউর লাগবে। পার্শিয়াল জি আপু দিব। যিনি বলছেন আপু মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা পার্শিয়ালের ক্ষেত্রে আপু দিব, কমপ্লিটের ক্ষেত্রে দিব না। আচ্ছা, হ্যাঁ আপনি আপু, এক্ষেত্রে বলছেন ম্যাটারনাল রিস্ক আপনি কনসিডার করবেন। ঠিক আছে, ম্যাটারনাল রিস্ক কারণ সবচাইতে ভালো 72 ঘন্টার মধ্যে দিলে এন্ড হচ্ছে আপনার মানে দেয়া যায় 10 দিন পর্যন্ত। জিজি বলছে এখানে আপনি ম্যাটারনাল রিস্কটাকে কনসিডার করবেন এবং আপনি পার্শিয়াল হোক কমপ্লিট দিয়ে দিবেন, কারণ কি আপনার হিসেবে যদি রিপোর্ট আছে 72 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, সো এখানে জিজি বলছে যে আপনি দিয়ে দিবেন, আর বাকি যা যা আছে যে সিভিএস হোক অ্যামাইনো সিনথেসিস হোক এগুলো যদি হয় তাহলে আপনি দিয়ে দিবেন। এক্সটার্নাল কেটালি ভার্সন করেন যে কোনো একটা প্রসিজার যদি আপনি করতে থাকেন তাহলে অবশ্যই 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 আপনি অ্যান্টিডি যেগুলো আছে অ্যান্টিডি আপনি দিয়ে দিবেন। ওকে, দেন আসেন হচ্ছে আপু হ্যাঁ, আপু এই জিনিসটা একটু ক্লিয়ার হলো না যে আপু স্পন্টেনিয়াস অ্যাবর্শন হলে সেক্ষেত্রে কি দিব? এটা আমি বুঝিনি। আপনি উইকস দেখবেন, যদি লেস দেন 12 উইকস হয় দেওয়ার দরকার নেই, নো অ্যান্টিডি। ওকে, যদি মোর দেন 12 উইকস হয় তাহলে দিবেন। আর যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগে তাহলে আপনার সপ্তাহ দেখা দরকার নেই, আপনি অবশ্যই 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 দিন। ঠিক আছে, ওকে। তারপরে আসেন হচ্ছে কোন ভিটামিন, এটা অনেক কথাবার্তা বলে ফেললাম এতে। এখন আসেন হচ্ছে কোন ভিটামিন আপনি দিবেন, যে জন্য কোন ভিটামিন আপনি দিবেন, কোন ভিটামিন আপনাকে দিতে হবে নিউবর্ন ইন দ্য ইউকে তে, ভিটামিন কে যেটা আছে সেটা আপনাকে দিতে হবে। আমরা এটা মানে বাংলাদেশে ভিটামিন কে 1 যেটা আছে ব্রুনাস গ্ল্যান্ড, এটা কিন্তু আমাদের ডায়াগনস্টিক ফিচার অফ ডিউরেনাম। ব্রুনাস গ্ল্যান্ড হিস্টোপ্যাথোলজি ছবিটা দেখে নেবেন, ব্রুনাস গ্ল্যান্ড এরকম একবার ডিউরেনাম একটা স্লাইডের ছবি দিয়েছিল, এন্ড এটার মধ্যে ব্রুনাস গ্ল্যান্ডের ছবি দিয়েছিল, ওটা দেখে ডায়াগনোসিস করা লাগছে এটা কি আপনার যেহেতু নাম নাকি মানে এটা যেহেতু নাম আইডিয়া নাকি কি আচ্ছা, দেন আসেন হচ্ছে পেশেন্ট টেকিং লিথিয়াম রেগুলারলি ফর বাইপোলার ডিসঅর্ডার, ফিটাসে কোন অর্গান এফেক্টেড হবে, লিথিয়াম খেলে কি হতে পারে, স্টিন অ্যানোমালি হতে পারে। ওকে, তাহলে স্টিন অ্যানোমালি হচ্ছে হার্টে হয়। সো আমার মানে কোশ্চেনটা একটু ঘুরে দিয়ে আপনাকে বলছে যে আপু একটু সামনে ছকটা দেখাবেন, এখান থেকে আমাদের কোশ্চেন ছিল। কি ওর দেখাবো, হ্যাঁ বল। এটা টপিকটাই নেই এখানে। আচ্ছা, কি কোশ্চেন ছিল আপু? আর এই যে যেমন হচ্ছে আপনার লিথিয়াম দিয়ে যেমন কার্ডিয়াক প্রবলেম ছিল, ঠিক তেমনই ছিল হচ্ছে আপনার ফেনাইটোইন কিংবা আরেকটা ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রেট, যেকোনো একটা ছিল, যেটি সোডিয়াম ভ্যালপ্রেটের ক্ষেত্রে ছিল যে কোথায় প্রবলেম। আমরা তো জানি নিউরাল টিউব ডিফেক্টের জন্য সোডিয়াম ভ্যালপ্রেট ইম্পর্টেন্ট, তো ওখানে আসলে ডিফেক্টের জায়গাতে কার্ডিয়াক লেখা ছিল, তো এটা নিয়ে আমাদের
এখানে এখানে লেখা ও আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে সোডিয়াম বাইকার্বনেট। এখানে লেখা আছে সোডিয়াম কার্ডিয়াক ডিফেক্ট। ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। কিন্তু কার্ডিয়াক ডিফেক্ট করে এমন কোনো কিছু না। সবগুলা না আমি এখানে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম, ওটা তো নিউরাল টিউব আমরা তখন কি দিব, আবার এটা কোন ক্ষেত্রে হবে এটা আমার প্রশ্ন। আচ্ছা আমরা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বলে এবং বলে যে নিচে কোনটা আপনি দিবেন সবচেয়ে কমন যেটা করে সেটা হলো নিউরাল টিউব ডিফেক্ট করে। আমাদের এসপি আসবে আপনি নিউরাল টিউব ডিফেক্ট দিবেন। আচ্ছা তারপরে আসেন হচ্ছে না না আপু আপনি কোশ্চেন দেখুন, আমি বলছি কোন সিস্টেমকে এফেক্ট করে, এটা বলে কি কার্ডিয়াক দিব? না নার্ভাস দিবেন। সোডিয়াম নার্ভাস, করে ওকে নার্ভাস সিস্টেম ডিফেক্ট করে। হ্যাঁ হ্যাঁ এটাই বলছি। আচ্ছা তারপরে আসেন হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস আমি যেহেতু জিনিস আপনাদের জন্য ওপেন করলাম, আরেকটা জিনিস আমার সামনে আসবে এটা নোট করে রাখেন। সেটা হচ্ছে যে আপনাদের বলবো বলে অনেক কিছু আসলে নিয়ে আসি। সেটা হচ্ছে আচ্ছা ভিটামিন ডি যেটা আছে ফলিক অ্যাসিডের ডোজ আপনি বললেন, হ্যাঁ ফলিক অ্যাসিডের একটা ডোজের মধ্যে 5 মিলিগ্রাম যেটা আছে সেটাকে আমরা হলো ওবেসিটিতে দিই। আমরা ওবেসিটি বলেন তো ওবেসিটি আমরা বিএমআই কত বেশি হলে আমরা পেশেন্টকে বলি যে পেশেন্ট ওবেস? 24 এর বেশি আপু। না 24 উপর ওভার সরি আপু, তো ওভার হয়েছে, 30 উপর 30 এর উপর। 29 উপর। ভেরি গুড। এই যে আপু যে বুঝে বললেন এটা এই উল্টাই হয়। আমরা না 19 থেকে 25 এর নিচে আমরা রাখি 25 এর পরিমাণে হ্যাঁ আপু। 30 এর উপরে হচ্ছে ওবেসিটি। হ্যাঁ তাহলে ওবেসিটি ক্লাস 1 2 3 তিনটা ভাগে ভাগ করে দেয়। 1 যেটা আছে সেটা হচ্ছে 30 থেকে 35 5 5 করে যোগ করবেন। 2 যেটা আছে 35 থেকে 40 এবং 3 যেটা আছে সেটা হচ্ছে 40 প্লাস। এখন ওবেসিটি যদি থাকে তাহলে আমরা ফলিক অ্যাসিড আমি বললাম ওকে 400 মাইক্রোগ্রাম করে দিলে হবে না, ওজন মোটু ওকে বেশি দিতে হবে, ওকে 5 মিলিগ্রাম করে দিতে হবে। আচ্ছা আমরা জানি প্রেগন্যান্সিতে ভিটামিন ডি ও দেওয়া লাগে। হ্যাঁ আমরা হয়তো বাংলাদেশে তো প্র্যাকটিস করি না কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রেগন্যান্সিতে বিশেষ করে ওবেসিটি হলে আমাদের হয়। এই ক্ষেত্রে মনে রাখবেন নন প্রেগন্যান্ট মহিলাদের জন্য রিকোয়ারমেন্ট কত 400। যদি আপনার প্রি এক্লাম্পসিয়ার রিস্ক থাকে তাহলে আপনার রিকোয়ারমেন্ট কত 800। আর যদি আপনার মানে ওবেসিটি থাকে তাহলে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কত 1000 ইউনিট। আবার বলতে চাই নরমাল প্রেগন্যান্সির জন্য ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট হচ্ছে 400 ইউনিট। আর যদি যার প্রি এক্লাম্পসিয়ার জন্য হচ্ছে হাই রিস্ক ফ্যাক্টর সে হচ্ছে 800 ইউনিট। আর যারা ওবেস তাদের জন্য হচ্ছে 1000 ইউনিট। ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখবেন। তারপর ইলেকট্রোসার্জারি ইউনিট কত? এটা হলো 300 হার্টজ থেকে 5 মেগা হার্টজ পর্যন্ত। ইলেকট্রোসার্জারিক্যাল ইউনিট হচ্ছে যেরকম হয় এটার মধ্যে এটাকে বলা হয় থাকে মনোপোলার ডায়াথার্মি। কারণ দেখেন এখান থেকে শুরু হয়েছে মানে এখানে আপনার কারেন্ট আসে, এখান থেকে কারেন্ট আসে, দেন কারেন্টটা আবার এখান থেকে ঘুরে যে প্লেটটাতে চলে যায়। হ্যাঁ আর এগুলো হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। এখানে এক মাথা পজিটিভ এক মাথা নেগেটিভ, মানে এখান থেকে কারেন্ট থেকে এখান দিয়ে বার হয়ে যায়। ঠিক আছে এক্সট্রা করে আর আপনার প্যাডলাম দরকার হয় না। কিন্তু বলে আমার কোশ্চেন আছে ছবিটা একটু মাথায় নেই। আচ্ছা অথবা আপনাদের ছবি হতে পারে যে এটা কি, এটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি। মনে রাখবেন প্যাড সহ দিলে সেটা মনোপোলার ডায়াথার্মি। যদি প্যাড ছাড়া দেয় যেটা হলো না ফুটপ্লেট যদি দিয়ে দেয় সেটা মনোপোলার ডায়াথার্মি। যদি ফুটপ্লেট বাদে দেয় তাহলে বাইপোলার ডায়াথার্মি। টিভিএস এর টিভিএস এর ফ্রিকোয়েন্সি কত 7.5 মেগাহার্টজ। বিলো লিঙ্গুইনাল লিগামেন্ট এন্ড মিডিয়াল টু এএসআইএস এটা যে কত মানে কত হাজারবার রিকলসে আসছে, কত হাজারবার রিকলসে আসছে সেটা বলার মতো না। যে অ্যান্টেরোসিকুলার স্পাইনের মিডিয়ালি কোন নার্ভ থাকে? ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ হচ্ছে আমার মিডিয়াল টু দা এএসআইএস এ থাকে। আচ্ছা ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে আমার কোন জায়গায় যখন লস হয়ে যাবে? কুসুমাসিং আপু পাশে মাসে যদি ব্যাচের আমার জি আপু কি কোশ্চেন করেছেন? বলছি ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ যদি লস হয় তাহলে আমার কোন দিকে সেন্সেশন যাবে? ল্যাটারাল অ্যাসপেক্ট হয়ে যাবে মানে প্যারাস্টেশিয়া মানে মিডাল প্যারাস্টেশিয়া। ভেরি গুড মেলাজিয়া প্যারাস্থেসিয়া আরো অ্যাডভান্স হয়ে গেছে। সেটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভে আমার ল্যাটারাল পার্ট অফ দা থাই থেকে যায়। ওকে এখন বলেন যে আমার যদি সামনে মানে অ্যান্টেরিয়র থাই যায় তাহলে কি? অ্যান্ট্রোমিডিয়াল হচ্ছে আমার ফিমোরাল নার্ভ। অ্যান্টেরিয়র হচ্ছে ফিমোরাল নার্ভ আর মিডিয়াল যেটা আছে সেটা অপরেটর নার্ভ। অপরেটর নার্ভ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই কোশ্চেনটার অ্যানসার অনেক 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 বেশি আসে। পাশে মাসে ব্যাচে পড়িয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা এই কোশ্চেনটা অনেক বেশি আসে। হ্যাঁ এই পাঁচ মাস যদি সবাইকে আমি বলতেছি যে সবাই ভালো মতো করে সলভ করবেন, অনেক কোশ্চেন রিপিটেড আসে, অনেক কোশ্চেন রিপিটেড পাশে মার্সি ব্যাচ কোনটা মানে কি পাশে মার্সি পড়ানো হয় ওখানে? রিমা আপু, হ্যাঁ আপু আমি আর কুসুম আপু ভর্তি হয়েছি, আপনারাও চাইলে ভর্তি হতে পারেন কারণ আমার তো জানতাম না আমি জানি একটা বাংলা ক্লাসে আপু মমিতা আপু তো সব গ্রুপে দিয়েছে আপু। না আপু আমি একটু ফেসবুক কম যাই তো আমি জানি না আপু দুঃখিত। আচ্ছা আপু ক্যাথরিন এন্ড সিজার সলভ করা হয়। এই তিনটা বুক সলভ করা হয়। এই তিনটা বুকের যে কোশ্চেনগুলো কারণ আমি দেখালাম আপনাদের কতগুলো কোশ্চেন রিপিটেডলি আসছে ওই কোশ্চেনগুলো একদম টপিক ওয়াইজ ধরে ধরে সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া হয়। কতগুলো ক্লাস হয়েছে? রিমা আপু মাত্র 2টা হয়েছে, ভর্তি হয়ে যান আপনারা সবাই, কারণ পড়া হয় না কোশ্চেন ব্যাংকগুলো। আমার দুই রিভিউয়ার আছে কুসুমাসিং আপু কারেক্ট নাম আমার দুই রিভিউয়ার আমাদের রিভিউ দিয়ে দিবেন। পেশেন্টের হচ্ছে এন্ডোমেট্রিওসিস আছে তো পেশেন্টের কোনটা ক্লাস আমরা কতগুলো স্টুডেন্ট বাড়িয়ে দিলাম আপু দেখছেন। এই তো আপু থ্যাংক ইউ তো আমার তো এরকম একটা স্টুডেন্টকে দরকার। এরকম স্টুডেন্টকে আসলে বেশি দরকার যে আপনি যে আমি পড়াইছি এক সপ্তাহ প্রায় হয়ে গেছে আপনি যে এই কোশ্চেনের অ্যানসারটা এত সুন্দর করে দিয়েছেন যে হ্যাঁ মিডিয়াল ল্যাটারাল অ্যান্টেরিয়র। আপু এটা আমি দিয়েছি আপনার ব্যাচের স্টুডেন্ট নামই। হ্যাঁ আপু রিমা আপু মিডিয়ালটা দিয়েছে, মিডিয়াল অ্যান্টিরিয়রটা সুন্দর করে বলেছে আর আমি মিডিয়ালটা বলেছি। আপু এটা আমাদের অ্যানাটমি ক্লাস আপু সুন্দর করে আপু অ্যানাটমি আমি ক্লাস আপু অনেক সুন্দর করে হ্যাঁ নাজি আপু নাজিয়া আপু তো অনেক বেস্ট করে করেছে। আচ্ছা পেশেন্ট হ্যাভ এন্ডোমেট্রিওসিস এটার মধ্যে কোনটা চান্সটা হতে পারে সেটা হলো ক্লিয়ার সেল কার্সিনোমা হতে পারে। আর ভালভাতে কোন কার্সিনোমা সেটা হতে পারে মনে রাখবেন আমি একটা ক্লাসে বলছি যাকে যে লাইন করে রাখে ওই কার্সিনোমাটা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ভালভাল লাইনিং কি স্কোয়ামাস সেল তাহলে মিডি লাইন কার্সিনোমা হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ইউটেরাইন ফাইব্রোটিক ক্লিনিকাল ফিচার কি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং মেনোরেজিয়া সবাই জানি আমরা। যদি আমি স্পেসিফিক করে বলতো যে কোন ভ্যারাইটি সাবমিউকাস ভ্যারাইটি সাবসেরাস ভ্যারাইটি সাবমিউকাস ভ্যারাইটিতে আপনার হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয়। আরেকটা জিনিস মনে রাখবেন এই কোশ্চেনটাও আসে মাঝে মধ্যে যে কোনটা হচ্ছে এরকম একটা সিনারিও দিয়ে দেয় তারপরে বলে যে মানে মহিলা ফাইব্রয়েড আছে এবং মহিলার হচ্ছে ইউরিনারি প্রবলেম হচ্ছে। হ্যাঁ মানে ইউরিনারকে ড্যামেজ করে ফেলতেছে এটা কোন ফাইব্রয়েড হতে পারে? এটা হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড। Young girl comes with dysmenorrhea. Which of the following treatment will not be effective in relieving dysmenorrhea? Okay, আচ্ছা will not be effective for dysmenorrhea ঠিক করার জন্য কোনটা কোনটা ঠিক হবে না। ফার্স্টে এক নম্বর কথা আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা আছে সেটার জন্য আমরা এনএসআইডি দিই, কম্বাইন্ড ওনার কন্ট্রাসেপটিভ পিল দেই। খুব বেশি এগুলাতে যদি প্রজেস্টেরন দিই খুব বেশি যদি কাজ না হয় তখন আমরা জেনারেল চ্যানেল লগের দিকে যাই। কিন্তু প্রজেস্টেরন থেরাপি আমরা যদি আমরা চাই কি মহিলাটার হচ্ছে আপনার মানে মেনস্ট্রুয়েশনটা রেগুলার হোক। হ্যাঁ আমরা এজন্য 5 থেকে 28 দিন অবধি সাইকেল তাহলে কন্টিনিউয়াস প্রজেস্টেরন থেরাপি যখন দিয়ে গেলে তখন গিয়ে সাইকেলটা রেগুলার হলো। আর আপনি যদি এরকম হুট করে মানে মাসিকের মাঝামাঝি সময় আপনি দেওয়া শুরু করেন তাহলে আপনার সাইকেল রেগুলার হলো না। সো এরকম আপনার হচ্ছে এই ধরনের ডোজ দেওয়া কারণ আপনি মিনস্ট্রুয়েশন ইন্ডাকশন করতে অনেকদিন ধরে তার হচ্ছে মিনস্ট্রুয়েশন হচ্ছে না, আপনি চাচ্ছেন না মিনস্ট্রুয়েশন ইন্ডাকশন করতে, তখন গিয়ে আপনি এই ধরনের একটা ডোজ দিয়ে আপনি বন্ধ করে দিলে দেখা যাবে তার মিনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে। কিন্তু আর যদি চাচ্ছেন আপনি নরমাল মিনস্ট্রুয়েশন সাইকেলটা মেইনটেইন করবে তাহলে আপনার পুরো সাইকেল জুড়ে মানে 5 থেকে 28
দিন পর্যন্ত এটাকে চালু রাখতে হবে, কারণ 8 নম্বর দিন আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার সাথে আপনার আবার মেনস্ট্রুয়েশন চালু হয়ে যাবে। টেরাটোজেনিসিটি কোনটা করে? রেটিনল কজে, সেটা হলো হাইপার ভিটামিনোসিস এ যেটা আছে সেটা করে। কারণ হচ্ছে এটার জন্য আমরা প্রেগন্যান্সিতে ভিটামিন এ যেটা আছে সেটা আমরা দিই না। আপনারা দেখবেন যে আপনারা এখনই ট্রিটমেন্টের জন্য কখনো যদি যান, ওখানে মুখে আইসো ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। আইসো ট্রিটমেন্ট দিলে সবসময় স্যাররা একটা কথা বলে দেন, তোমার কি সামনে প্রেগন্যান্সি নেওয়ার ইচ্ছা আছে নাকি? ঠিক আছে, কারণ কি ভিটামিন এ হচ্ছে টেরাটোজেনিক একটা ভিটামিন। আচ্ছা, আইজিজি ক্রস করে প্লাসেন্টাকে ভিয়া পিনোসাইটোসিস অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোফ্যাক্টর অফ দ্য ডিএনএ সিনথেসিস ইজ ফলিক অ্যাসিড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জানার আছে, সেটা হচ্ছে ভিটামিন এ যেটা আছে, ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড দুইটাই হচ্ছে আমার ডিএনএ আরএনএ তৈরিতে লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভিটামিন বি12 যেটা আছে সেটা যদি আপনার ডেফিসিয়েন্সি হয় তাহলে হচ্ছে আপনার বোথ ডিএনএ এবং আরএনএ দুইটাই তৈরি হবে না। আর হচ্ছে ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কেবলমাত্র ডিএনএ তে সমস্যা হবে, আরএনএ তে সমস্যা হবে না। ওকে, আচ্ছা, আর ভিটামিন সি যেটা আছে ওই যে আপনি জিজ্ঞেস করলেন আপু ফলিক অ্যাসিড আর ফলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? ফলিক অ্যাসিড ইজ অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড, যেটাকে কনভার্সন করতে আমাদের একটা ভিটামিন লাগে, সেটা হচ্ছে ভিটামিন সি। Then আসেন 60 years of postmenopausal bleeding bilateral solid mass moderate acidic C125 50 unit per ml ক্যালকুলেট করেন আরএমআই কেন করে ক্যালকুলেট করে আপনারা জানেন যে আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং এই বক্সটা মনে রাখবেন সবাই। আলট্রাসোনোগ্রাফি ফার্স্ট মেনোপজাল স্টেট আমাদের লাগে, ঠিক আছে। মেনু আরএমআই মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইনডেক্স, এটা মানে ফার্স্ট মেনোপজাল স্ট্যাটাস। মনে রাখবেন এখানে দুইয়ের কোনো কাহিনী নেই, ঠিক আছে। টি মেনোপজাল যদি হয় 1, পোস্ট মেনোপজাল হলে 3। আচ্ছা, তারপর আলট্রাসোনোগ্রাফিক ফিচার যদি নো ফিচার থাকে তাহলে 0, যদি একটা ফিচার থাকে তাহলে 1, যদি একটার সাথে ফিচার থাকে তাহলে 3। আমি বারবার বলতেছি দুইয়ের কোনো কাহিনী নেই, সবাই কি করেন 2 দিয়ে দেন। আর সিআর 125 যত থাকবে তত, যদি 100 থাকে 100 দিবেন, 125 থাকে 125 দিবেন, 200 থাকে 200 দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বার করি। আমি এখানে দেখলাম যে পোস্ট মেনোপজাল মানে তাহলে টি মেনোপজাল মানে পোস্ট 1, পোস্ট মেনোপজাল মানে হলো 3। আচ্ছা, এখানে বাইলেটারাল সলিড এরিয়া মডারেট অ্যাসিডিক, যেখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টের মধ্যে 3টা আমরা পাইছি, সো দ্য পয়েন্ট উইল বি 3। আচ্ছা, তার সাথে C125 50, আমি বলছি C125 যত থাকবে ততই আমরা দিতে পারি 50, এটার নামটা হয়ে আসছে 450। আরএমআই নিয়ে কোশ্চেন প্রতি বছর 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 আসে, ঠিক আছে। এটা ভালো মতো করে জানতে হবে, ক্যালকুলেশন মিলিয়ে আসে। আচ্ছা, ইউনি পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসছে, দেন আবার আরএমআই নিয়ে আরেকটা কোশ্চেন আসছে। আচ্ছা, একটা পেশেন্ট আসছে হাইপারএমএসিস নিয়ে, আপনি তাকে লোমালিকুলার ওয়েট হেপারিন দিয়েছেন, আপনি কখন তাকে লোমালিকুলার ওয়েট হেপারিন ডিসকন্টিনিউ করবেন? এই যে এটা হচ্ছে ডিজিজ থেকে আসা একটা কোশ্চেন, এর জন্য আপনাকে হাইপারএমএসিস গ্র্যাভিটার পুরো ডিজিজ পড়া লাগবে না, আমাদের পড়া লাগবে বলে দিচ্ছি আমরা। ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হলো যে সাইক্লিজিন মেক্লিজিন, মানে সাইক্লিজিন মেক্লিজিন প্রোমেথাজিন, মানে হলো H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা আছে সেটা আমরা ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, এখন কারো কারো ক্ষেত্রে নশিয়া ভমিটিং প্রেগন্যান্সি হাইপারএমএসিস গ্র্যাভিটাম দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা করে ব্যাপার আছে, যে মানে মাইল্ড যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নশিয়া ভমিটিং প্রেগন্যান্সি। হাইপারএমএসিস গ্র্যাভিটাম পেশেন্টের যদি ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, ওয়েট লস 5 মোর দেন 5% অফ দ্য প্রি প্রেগন্যান্সি স্টেট এগুলো যদি থাকে তখন কি আমরা বলি হাইপারএমএসিস গ্র্যাভিটাম। তাহলে কি আপনি দেখেন, আমি কি বললাম হাইপারএমএসিস গ্র্যাভিটামে একটা ফিচার কি বলেন যে পেশেন্টের ডিহাইড্রেশন থাকতে হবে। ডিহাইড্রেশন মানে কি আপু? যে ব্লাড থেকে মানে রক্তনালী থেকে, ব্লাড ভেসেল থেকে আপনার প্লাজমা কমে যাচ্ছে, মানে রক্ত রস যেটা আছে সেটা কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? রক্ত কণিকা বেড়ে যাচ্ছে, মেন কথা পানি কমে যাচ্ছে, মাঝখানে যে লবণ, মনে রাখেন লবণ বেড়ে যাচ্ছে। তাহলে লবণ দলা পাকানোর সম্ভাবনা বেশি, দলা পাকানোর সম্ভাবনা, লবণ এখানে লবণ দলা পাকালে কি হবে? রক্ত দলা পাকালে থ্রম্বোসিস হবে, এটার জন্য আপনি থ্রম্বো প্রোফাইলেক্সিস দিয়ে দিবেন, সেটা কি লো মলিকুলার ওয়েট হেপারিন। কতক্ষণ পর্যন্ত দিবেন? একেবারে এতদিন পর্যন্ত দেওয়ার দরকার নেই, যখন পেশেন্ট ডিসচার্জ হয়ে যাবে তখনই ওইটা দেওয়ার শেষ টাইম, আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে এগুলো আপনারা একটু করে নেবেন যে ফার্স্ট লাইন ড্রাগ কোনগুলো, এটা আমি বলেই দিলাম আপনাদেরকে। তারপরে হচ্ছে হাইপারএমএসিস গ্র্যাভিটাম নিয়ে আসছে কিটোনিউরিয়া ক্যান নট টলারেট ওরাল ফিড, আমরা তখন কোন ফিডটা চয়েস করি? আমরা 0.9% সোডিয়াম ক্লোরাইড যে ফিডটা আছে এটা চয়েস করি। আচ্ছা, হার্পিস সিমপ্লেক্সে, এটা আমি মাইক্রোবায়োলজি ক্লাসে আমাদের অনেক পড়াইছি যে হার্পিস সিমপ্লেক্সে আমরা কোন ড্রাগটা প্রেফার করি? অ্যাসাইক্লোভির। এমনকি আমি আপনাদেরকে ডোজ সহ পড়াইছি যে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টার যদি হয় তাহলে আপনার 2 ভাগে ভাগে দিতে হবে, আর যদি থার্ড ট্রাইমেস্টারে হয় তাহলে আপনি এক ধাপে দিয়ে দিলেই হবে, দেখে নিতে পারেন এই অ্যান্সারটা। আচ্ছা, জিনোগুডি আমরা কিছু দিই, এইডস এর বাইচাইভিটা আমরা দিই, এটা হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, এটা এক ধরনের ড্রাগ। আচ্ছা, সেক্সুয়ালি অ্যাক্টিভ গার্ড প্রেজেন্ট উইথ ডোম শেপড আলসার অন দ্য ভালভা এন্ড থাই, মোলাস্কাম কন্টাজিওসাম। আমি আমার মাইক্রোবায়োলজি ক্লাসে আপনাদের এরকম ছবি দেখি, সময় এই ছবিটা দেখে আমি বলে দিয়েছিলাম যে কোশ্চেনটা নিকলসে আসে যে আপনার কোনটা আসে মোলাস্কাম কন্টাজিওসাম থেকে সিলেক্ট করতে হবে যে আপনার এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে। এটার সঙ্গে আরেকটা জিনিস সাইডে লিখে রাখেন, এটার সাথে আপনার পার্টনারের কন্ট্রাক্ট ট্রেসিং এর কোনো দরকার নাই, ঠিক আছে। পার্টনারের কন্ট্রাক্ট ট্রেসিং এর কোনো দরকার নাই। আচ্ছা, বুকিং ভিজিটে রুবেল অ্যান্টিবডি নিয়ে আসছে, আইজিএম নেগেটিভ, আইজিজি নেগেটিভ। এখন আপনার নেক্সট স্টেপ কি? বলেন বলেন, এটা বলেন। আচ্ছা, আমি প্রশ্ন বলে দিই, আপনি পেশেন্টটাকে ভ্যাকসিনেট করবেন। পেশেন্ট হচ্ছে বুকিং ভিজিট আসছে, তার মানে পেশেন্ট প্রেগন্যান্ট না, বুকিং ভিজিট বলতে প্রেগন্যান্সি বুকিং ভিজিট বুঝি। আচ্ছা, পেশেন্টকে কি বলবেন? যে পেশেন্টকে বলবেন যে আপনি এখন গিয়ে ভ্যাকসিনেশন করেন, আপনার হচ্ছে যে কোনো সময় গুলো হতে পারে, তাড়াতাড়ি গিয়ে ভ্যাকসিনেট করেন, নাকি পেশেন্টকে হচ্ছে রিঅ্যাসিওর করবেন, নাকি পেশেন্টকে বলবেন যে প্রেগন্যান্সি তে প্রেগন্যান্সি ভ্যাকসিন পরে দিব না, প্রেগন্যান্সি পরে দিতে বলবো, হ্যাঁ প্রেগন্যান্সিটা শেষ হয়ে গেলে আপনি এমআর ভ্যাকসিন পরে এমএমআর ভ্যাকসিন দিব। আফটার ডেলিভারি। ওকে ওকে, দেন হলেন অ্যাকুট হেমালাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন কিসের জন্য হয়? এভিও ইনকম্পাটিবিলিটির জন্য আমাদের হয়ে থাকে। প্রোজেস্টেরন রিসেপ্টর হলো নিউক্লিয়াস ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের মাধ্যমে কাজ করে, এগুলো সমস্ত বিদ্যা বলছেন, যেগুলো সমস্ত বিদ্যা প্লেলিস্টে করে যাচ্ছি বিকজ আপনাদের নাহলে পরেই লাগবে। ল্যাকনা ডেভেলপ করে কোন লেয়ারে? সিনসাইশিও ট্রোফোব্লাস্টে। আচ্ছা, এই যে এই ছবিটা দা মোস্ট ইম্পর্টেন্ট ছবি, 142 নাম্বার স্লাইড। আচ্ছা, আপনাদের কি একটু অফ দরকার? হইলে আমাকে বলেন যে আপু এখন অফ দরকার, যখন দরকার আমি বলবো, তখন আমরা অফ নিব একটা। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই ছবিটা অনেকবার পরীক্ষায় আসে, সাইটোটোপ্লাজম কোনটা, সাইটোটোপ্লাজম কোনটা, অ্যামিনোটিক ক্যাভিটি কোনটা, তারপরে হাইপোপ্লাস্ট কোনটা। এই ছবিটা দা মোস্ট ইম্পর্টেন্ট ছবি, এই ছবিটা অবশ্যই 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 সবাই দেখে যাবে। আচ্ছা, ক্যারিওটাইপ অফ দ্য কমপ্লিট মোল 46XX। আচ্ছা, তারপরে হচ্ছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি? 45XO। ক্যারিওটাইপ এগুলো মানে ইয়েতে এত বেশি কোশ্চেন আসে না। ক্যারিওটাইপ অফ দ্য মেল এডওয়ার্ড সিনড্রোম, মেল এডওয়ার্ড সিনড্রোমে ক্যারিওটাইপিং কি? 47XY। এখানে সবাই ক্লাস 18 হ্যাঁ 47XY। আচ্ছা, এখানে সবাই ক্যারিওটাইপের চাইতেও এরকম একটা ছবি আপনাদের দিয়ে দিবে, হ্যাঁ এটা আমি নেট থেকে নিয়েছি, এরকম একটা ছবি দিয়ে দিবে। এরকম একটা ছবি যদি আপনাকে দিয়ে দেয়, আপনি প্রথমেই তাকাবেন 18 দিকে তাকাবেন, 13 দিকে তাকাবেন, 21 দিকে তাকাবেন, ঠিক আছে। 21 দিকে তাকাবেন, কারণ কি তিনটাই ট্রাইজোমি আছে না প্লাকেট, মানে ইয়েতে ট্রাইজোমি আমাদের তিনটাই আছে, মানে হচ্ছে প্লাকাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম আর এটা হচ্ছে ডাউন সিনড্রোম, তিনটাই আছে তাই না? দেখবেন যেটার মধ্যে তিনটা দেয়া আছে আপনার ডায়াগনোসিস হবে হচ্ছে ওইটা।
ঠিক আছে? আপনি এজন্য তিনটার দিকে তাকাবেন, মানে যেটার মধ্যে আপনি তিনটা দেখবেন সবগুলো দিকে তাকানোর দরকার নেই, আপনি জাস্ট তিনটার দিকে তাকাবেন, ফ্ল্যাগটাও এডওয়ার্ড ডাউন না ফাই করে এই তিনটার দিকে তাকাবেন। 21 এর দিকে যদি হইতো তাহলে আপনি বলে দিতেন ডাউন, কিন্তু 18 দিকে আছে তো আপনি বলছেন এটা এডওয়ার্ড। এটা কিন্তু অনেক রিপিটেড একটা কোশ্চেন যেটা আমাদের পরীক্ষায় আসে। ফিচার্স অফ টার্নার সিনড্রোম, ওয়েভিং অফ দ্য নেক এন্ড ইনফার্টিলিটি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে, এডওয়ার্ড সিনড্রোম আর ডাউন সিনড্রোমে অবশ্যই সবাই কি করে যাবেন, সিনাম মার্কারগুলো করে যাবেন যে কোনটার মধ্যে কোনটা বাড়ে, ঠিক আছে, কোনটা কিসে বাড়ে এটা অবশ্যই করে যাবেন। যেমন এডওয়ার্ডে হচ্ছে সবকিছু কমে, আর এসিজি আর বাড়ি। আচ্ছা, এটার মধ্যে আমরা আমি একটু বলতে একটা জিনিস মনে করে দিতে পারি, সেটা হচ্ছে হাই এমনি করে মনে রাখবে। হাই কি, হাই হচ্ছে এসিজি বাড়ে, হাই হলো আরেক হাই হলো এইচআই ইনহিবিন বাড়ে। এই দুই হাই দিয়ে হচ্ছে ওই ইয়ের কথা, এডওয়ার্ড সিনড্রোমের কথা, এডওয়ার্ড সিনড্রোম বলছে, ডাউন সিনড্রোমের কথা যেটা আছে সেটা মনে রাখবে। টার্নার সিনড্রোম যেটা আছে সেটা হলো ওয়েভিং অফ দ্য নেক এন্ড ইনফার্টিলিটি হয়। এছাড়াও এই বাকিগুলো মনে রাখবেন যে আপনার স্ট্রিক গোনাস থাকতে পারে, অ্যানোরিয়া থাকতে পারে, কোয়ার্টিকেশন অফ দ্য আওরটা থাকতে পারে, কিউবিটাস ভালগাস, এগুলো সবকিছু যদি আপনাকে যদি শর্ট স্ট্যাচার এগুলো যদি দিয়ে দেয় তাহলে আমি বুঝতে পারবেন এটা টার্নার সিনড্রোম। আচ্ছা, অ্যান্টি যদি ডেল্টা পেরিন হলো কি এক ধরনের হেপারিন, ঠিক আছে। এটা দেন যদি আমি একদমই ক্লাসে শুনতে বললাম যে আমাদের হেপারিন কিভাবে কাজ করে, একটা ছিল অ্যান্টিথ্রম্বিক অ্যাক্টিভেট করে আর একটা ফ্যাক্টর এ 10 থেকে ইনঅ্যাক্টিভেট করে। তাহলে অ্যান্টি ফ্যাক্টর 10 এটাকে দেখি আমরা ডেল্টা পেরিনকে আমরা করতে পারি, যে এটা করতে পারি। এটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, যদি কেউ পারেন তাহলে আমাদের পক্ষে 50 থেকে 90 কেজিতে কোনটা কত একটুখানি করবেন। যে নোজা পেরিন কি ডেল্টা পেরিন কি পেরিন একবারই কত একটা কোশ্চেন আসছিল, জাস্ট নরমাল যে ওয়েট 50 থেকে 90 কেজি এটা করে যায়। আচ্ছা, নেসাল হাইপোপ্লাসিয়া, স্টিপল ডিফিসাইসিস, আইজিআর, এই তিনটা যদি বলে স্টিপল ডিফিসাইসিস আর কোনো কিছু দরকার নেই, এটা হচ্ছে বায়োপেইন এমব্রায়োপ্যাথি। আচ্ছা, আরেকটা ছবি এরকম একটা ছবি আসছে একবার যে আমরা হলো যে ফেটাল অ্যান্টিকনভালসেন্ট সিনড্রোম যদি হয় তাহলে কি হতে পারে, এরকম ছবি দিয়ে বলতে এটা কি, এটা হচ্ছে ফেটাল অ্যান্টিকনভালসেন্ট সিনড্রোম। এখানে যে ছবিগুলো আছে সেগুলো হাইপারটেলোরিজম, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া আছে, স্মল আফটার নোজ আছে, এগুলো স্মল মাউথ আছে, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে ফেটাল অ্যান্টিকনভালসেন্ট সিনড্রোমের ফিচার। মেট্রোট্রেক্সের কি আমরা অলরেডি পড়ে ফেলছি। কিন্তু সার্ভিসকে ল্যান্ড করে কে? আচ্ছা, কলম যদি একটু সার্ভিস বলতো তাহলে নট এটা ইসপামাস আছে ওভারি যদি বলতো তাহলে কলম হ্যাঁ কলম ওভারি হচ্ছে কিউবার লিথিয়াম। তো এরকম করা যাবে না, এই বক্স মনে রাখতে হবে, মনে বুঝে দেখেছিল ছবিটা মনে রাখতে হবে। অ্যারিস্টেলা রিয়েকশন কই দেখা যায়, অ্যারিস্টেলা রিয়েকশন লেমিনেটে দেখা যায় একটা অ্যারিস্টেলা রিয়েকশন। আচ্ছা, তারপরে কালকে আমি কোন কার্সিনোমাটা কমন সেটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ভিডিও অন হয়ে যাচ্ছে, একটু ভিডিওটা অফ করুন। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য কোন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া দুই রকম হতে পারে, একটা হচ্ছে এটিপিয়া আর একটা হলো টিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, আর একটা এটিপিক্যাল। আচ্ছা, এটা আমি একটুখানি বলি আপনাদের, এরকম গাইডলাইন যেটা আছে, যদি টিপিক্যাল হয় তাহলে কি, তাহলে হচ্ছে এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে হওয়ার সম্ভাবনা আগামী 20 বছরে খুবই কম, হ্যাঁ মাত্র 5% কেসে। কিন্তু যদি এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া আসে তাহলে হচ্ছে আমার হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমি প্রথম থেকে বলি তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া জিনিসটা কি, এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে গেছে, হ্যাঁ এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়েছে, আমরা একটা হিস্ট্রি আছে এন্ডোমেট্রিয়ামকে মোটা করে হচ্ছে হিস্টোজেন, ওনার এরকম একটা রিস্ক ফ্যাক্টর বেশি হিস্টোজেন নেয়, যেমন কেউ যদি এইচআরটি নেয় হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি এর মধ্যে থাকে হিস্টোজেন থাকে না, তো এরকম যদি কেউ নেয় তো তখন এটা বেশি করে মোটা হয়ে গেছে, এটা বেশি করে এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে গেছে, ওখান থেকে বেশি করে গ্রিন হয়ে গেছে। তো আমরা কাছে এরকম একটা মিল আসলো যে আপনার কাছে অনেক বেশি গ্রিন আসছে, আপনি তখন এটাকে এক মনে করলেন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। মনে করে আপনি তাকে কনফার্ম করার জন্য কি ইনভেস্টিগেশন করতে দিবেন, আপনি তাকে ইনভেস্টিগেশন করতে দিবেন টিভিএস টু সি এন্ডোমেট্রিয়াল থিকনেস। আসলে আমাদের কোনো ছুটি টুটি দেন না। আচ্ছা, ছুটি টুটি আচ্ছা ঠিক আছে, আপু 5:11 বাজে, আমি আশা করতেছি 5:20 এর মধ্যে শেষ হয়ে যাবে সবার। আচ্ছা, 5:20 পর্যন্ত আমরা একটা অফ নিই, 5:20 থেকে আমরা নতুন করে স্টার্ট করি। সবাই একটু চা কফি খেয়ে আসেন প্লিজ, আমি ওকে আসতেছি, আপনাকে আসছি। নাজনীন আপু, আসসালামু আলাইকুম। আপু আপনার ভিডিও আর অডিওটা অফ করেন।